রাজনীতির সাথে সহিংসতার সম্পর্ক কতটুকু? আন্দোলন মানে কি সহিংসতা? সহিংসতা ছাড়া এদেশে কোনো আন্দোলন কি কখনো সফল হয়েছে? অহিংস আন্দোলন কি সফল হওয়া সম্ভব? কোন দাবিতে কোন ধরনের আন্দোলনে কতটুকু সহিংসতা মেনে নেওয়া উচিত? এমন নানা প্রশ্নের উত্তর খুঁজব আজকের নিটলটাটা 3 গয়ের শুরুতেই। অতিথিরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রশাসন বিভাগের অধ্যাপক ডক্টর এম ওহিদুজ্জামান এবং প্রাণ রসায়ন বিভাগের অধ্যাপক জনাব মামুন আহমেদ। তারা দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও আমার সাথে আছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যাদের বেশিরভাগই ছাত্র। আমরা তাদের কাছ থেকেও আজকের বিষয় সম্পর্কে অতিথিদের কাছ থেকে প্রশ্ন শুনবো। অধ্যাপক ওহিদুজ্জামান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেমনটা শুরুতে বলছিলাম যে রাজনীতির সাথে সহিংসতার একটি সম্পর্ক আছে, বিশেষ করে এই সম্পর্কটা বেশি দেখি আমরা আন্দোলনে। তো আন্দোলন যখনই হয় তখনই আমরা সহিংসতা দেখি। এখনও সেই অবস্থার কোনো ব্যতিক্রম নয়। বিভিন্ন সময়ে আন্দোলনে আমরা সহিংসতা দেখেছি। একসময় আপনি সক্রিয় রাজনীতিতেও ছিলেন, মাঠের রাজনীতিও করেছেন। আপনার কি মনে হয় যে সহিংসতাটার মাত্রা কতটুকু হলে পরে সেটা গ্রহণযোগ্য হবে, বা সহিংসতা কি রাজনীতির বা আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে মেনে নিতে হবে, তার পরিণতি ক্ষয়ক্ষতি যাই হোক না কেন? না, আমি ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আমাদের দর্শক শ্রোতাদের। সহিংসতা রাজনীতিতে কতটুকু থাকবে, মূলত আমরা সহিংসতা রাজনীতি দুইভাবে দেখি। একটা হলো রাজনীতিতে সহিংসতা, আবার অনেক সময় সহিংস রাজনীতিও আমরা দেখি। এটা একটু পার্থক্য আছে। রাজনীতিতে সহিংসতা হয় এই কারণে হয় যে রাজনীতিটা হয় পক্ষ বিপক্ষ থাকে। আমরা যদি দাবি আদায়ের রাজনীতি বলি, সেই একেবারে যদি ব্রিটিশ বা তারও আগে যাই, দেশের স্বাধীনতার আন্দোলন, মানুষ অধিকারের আন্দোলন, সেখানে একটা কর্তৃপক্ষ যারা শাসক তারা ছিলেন, আর একটা গ্রুপ ছিলেন জনগণ বা জনগণের পক্ষে নানা মতের লোকজন। সুতরাং একটা দাবি আদায় করতে গেলে নানা যদি শান্তিপূর্ণ কর্মসূচি দেওয়া হয়, তার মধ্যেও অনেক সময় যদি বাধা সৃষ্টি করে যারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করেন, তাদের পক্ষ থেকেও কিন্তু অনেক সময় সহিংসতা হয়। রাজনৈতিক কর্মীরা নিপীড়নের শিকার হয় বা নির্যাতিত হয়, সেটাও একটা সহিংসতা। আবার ওই কর্মসূচিকে সফল করার জন্য অনেক সময় সহিংসতা হয়। তো সেই দিক থেকে আমরা যদি একটা মাত্রার জায়গা থেকে চিন্তা করি, তাহলে হয়তো একটা ন্যূনতম সহিংসতা হয়। কিন্তু সহিংসতা ছাড়া রাজনীতি একদম হতে পারে না, সেটা আমি বিশ্বাস করি না। আমরা অহিংস রাজনীতির কথা, বাংলাদেশের বাস্তবতায়, আমাদের যে গণতন্ত্রের বাস্তবতা, আমাদের বাংলাদেশেও যদি নানা আন্দোলন আমরা দেখে থাকি, আমরাও আন্দোলন করেছি। সব আন্দোলনে আমরা কিন্তু সহিংস আন্দোলন করেছি তা না, তাই না? আমরা যদি বলি একটা সমাবেশ করা, লিফলেট দেওয়া, সিগনেচার ক্যাম্পেইন করা, অনশন করা, সেগুলো আন্দোলনের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ বা একটা পথ, যে আন্দোলন এই পথে আন্দোলন হতে পারে। কিন্তু সেখানে তো কোনো সহিংসতা নাই। তাহলে সহিংসতা হতে পারে, কিন্তু আমরা অনেক সময় দেখি যে আবার এই রাজনীতির ধারার মধ্যেও আমরা জানি যে সহিংস যে রাজনীতি একেবারে। আপনি স্যার যেসব উদাহরণ দিলেন আন্দোলনের, সেগুলোর মধ্যে সহিংসতা নেই। তাহলে সহিংসতাটা কখন আসে, কোন পর্যায়ে আসে? আর এমনি যে আমি যেটা বলছিলাম যে সহিংস রাজনীতি, সেটা আপনারা জানেন যে আমাদের জাতীয় মুক্তি সংগ্রামেও অনেকে সশস্ত্র আন্দোলন করেছে। হয়তো তাদের রাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে তারা সন্ত্রাসবাদ, টেরর, আবার যারা করেছে তারা একটা আদর্শের ভিত্তিতে দেশকে মুক্ত করা, মানুষকে মুক্তি করা বা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য নানা জায়গা হয়েছে। সেটাও কিন্তু হয়, এবং এই রাজনীতিও কখনো সহিংস রাজনীতি, কখনো সন্ত্রাসবাদের রাজনীতিতে পরিণত হয়, আবার আমরা দেখি জঙ্গিবাদের রাজনীতিও আমরা দেখি। কিন্তু আমরা আমাদের স্বাভাবিক যে গণতান্ত্রিক রাজনীতি, সেই রাজনীতিতে সহিংসতা আমি বলবো না যে অবিচ্ছেদ্য অংশ, তবে সেই রাজনীতিতে সহিংসতা যদি হয়ও সেটি একটা ন্যূনতম মাত্রায় হয়। আমরা আমাদের উদাহরণ দিয়ে যদি দেখি, মানে ন্যূনতম মাত্রায় সহিংসতা মেনে নিতে রাজি আপনি? না, আমি একটা উদাহরণ আপনাকে দেই, তাহলে আপনি খুব ছোট একটা উদাহরণ হতে পারে যে আমরা আমাদের সময় যে রাজনীতি করেছি, আমরাও কিন্তু নির্যাতিত হয়েছি পুলিশের হাতে। আমি একটা দিনে একটা ঘটনা যদি বলি, যে বসুনিয়া হত্যার পরে যে হরতাল ডাকা হয়েছিল, সেদিনের আন্দোলনে আমার মনে আছে যে আমাদের মুস্তাক ভাই, ডাক্তার মুস্তাক আহমেদ পরবর্তীতে ডাকসুদে গিয়েছিলেন, এটা তো চোরের সেরার কথা। একটা মিছিলে আমাদের সায়েন্স ল্যাবের মোড়ে অ্যাটাক করা হয়, আমাকে এবং ওনাকে, এবং খুবই মারাত্মকভাবে প্রহার করা হয়। আমরা যখন স্কার্ট হয়ে আবার এদিকে আসলাম, তখন এই কাটাবনের এখানে দুজন সিপাহী তারা ডিউটি করে ফিরছিল। সেখানে আমাদের এক কর্মী একটা
রড দিয়ে একটা আঘাত করতে যায়, আমি কিন্তু সেই রাতটা ফিরিয়েছিলাম। তখন বলেছিল যে এইমাত্র ভাই আপনাকে এইভাবে মারলো, আর আপনি, আমি দেখেন না, এরা গরিব কর্মচারী। কারণ আমরা কিন্তু পাল্টাটা করি নাই কখনোই, মানে সহনশীলতা অনেক বেশি ছিল। আমরা আন্দোলনের জন্য যা তাই করেছি। একটা হরতাল দিলে হ্যাঁ, একটা আমরা পিকেটিং করেছি, হয়তো একটা রিক্সার পাম্প খুলে দিয়েছি, বা আগের দিন আমরা ক্যাম্পেইন করেছি যে না রিক্সা চালাবেন না, বা একজন একটা গাড়ি এই ধরনের করেছি, কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া সহিংসতা। আপনার কাছে আবার আসবো অধ্যাপক মামুন, আপনার কাছে জানতে চাই যে উদাহরণগুলো তিনি দিলেন বিভিন্ন সময়ের স্বাধীনতার জন্য আন্দোলন এবং সশস্ত্র হওয়া, স্বৈরাচার বিরোধী আন্দোলন, আর একটি গণতান্ত্রিক ব্যবস্থায়, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যেই ধরনের আন্দোলন, সেখানে সহিংসতার মাত্রা কতটুকু হওয়া উচিত, বা যা হচ্ছে সেটা কতটা গ্রহণযোগ্য? ওকে, ধন্যবাদ আশরাফ। আমি আসলে আপনি প্রিয়াম্বলে যেমনটি বলছিলেন, সেটা হচ্ছে রাজনীতিতে সহিংসতা কতটুকু গ্রহণযোগ্য। আপনি যদি আমাকে এক কথায় বলতে বলেন, আমি বলবো যে শূন্য। রাজনীতিতে কোনো প্রকার সহিংসতা থাকার কথা নয়, থাকা উচিত নয়, এবং কোনো প্রকার সহিংসতা গ্রহণযোগ্য নয়। সহিংসতার কোনো মাত্রা থাকতে পারে না, আমি প্রাথমিকভাবে বিশ্বাস করি। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে স্বাধীনতার পূর্ববর্তী থেকে শুরু করে স্বাধীনতা পরবর্তী আজ পর্যন্ত বাংলাদেশের যে কোনো রাজনৈতিক সংগ্রাম, রাজনৈতিক আন্দোলন, রাজনৈতিক কর্মকাণ্ড, তার মধ্যে সহিংসতা ছিল, আছে আজ পর্যন্ত। মাত্রার হয়তো তারতম্য ছিল, ব্যাপকতার তারতম্য ছিল, কারণের হয়তো তারতম্য ছিল, কিন্তু আমরা সবসময় লক্ষ্য করেছি যে আসলে সহিংসতা আছে, ছিল। কিন্তু আমরা চাই যে সহিংসতা যাতে না থাকে। শ্রদ্ধেয় বড় ভাই ওয়াহিদুজ্জামান শাহ একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে স্বৈরাচার বিরোধী আন্দোলন। আপনিও বলছেন স্বৈরাচার বিরোধী আন্দোলন অথবা আপনার উপনিবেশিক আন্দোলন যখন হয়েছে, তখন যেটা হয়েছিল মানুষের স্বাধিকারের আকাঙ্ক্ষা ছিল, স্বাধীনতার আকাঙ্ক্ষা ছিল। আর যারা ক্ষমতায় ছিল তারা যেটা করেছিল, মানুষের এই আকাঙ্ক্ষাকে দমন করতে চেষ্টা করেছিল। তার মানে কি, স্বাধীনতা মানুষের আকাঙ্ক্ষাকে তারা কখনো সম্মান করেনি, মর্যাদা দেয়নি। একটা স্বাধীন বাংলাদেশে যেখানে আমরা সবাই একই দেশের নাগরিক, আমাদের সবার একটাই লক্ষ্য, সেটা হচ্ছে দেশের উন্নয়ন। আমরা সবাই হচ্ছে কি দেশপ্রেমিক, গণতন্ত্র প্রেমিক। সেখানে সবার মধ্যে সরকার এবং বিপক্ষ সবার মধ্যেই এক ধরনের এক জায়গায় মতৈক্য আছে। মতৈক্যটা হচ্ছে যে কোনো প্রকার সহিংসতা ছাড়াই একজন আরেকজনের মতামতটাকে গ্রহণ করবে। তারপরও আন্দোলন বা সংগ্রামে কেন সহিংসতাটা কেন হয়? প্রধানত দুটো কারণে। প্রধান কারণটা আমি যদি মনে করি, সেটা হচ্ছে যে সহনশীলতার অভাব। দ্বিতীয় কারণটা হচ্ছে তার আগেও, সহনশীলতার আগেও প্রথম কারণটা হচ্ছে মতামতকে গ্রহণ করার অথবা গ্রাহ্য করার ক্ষেত্রে এক ধরনের নিজস্ব যে আকাঙ্ক্ষা, যে মতামতটাকে গ্রহণ করার ক্ষেত্রে যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে শ্রদ্ধা না জানানো, এটা হচ্ছে প্রধান কারণ। আপনি দেখুন, যে কোনো সাধারণ মানুষ আমাদের দেশে হয় কি, আপনার একটা জিনিস মনে রাখতে হবে, ক্ষোভ বিক্ষোভের জন্ম দেয়, হিংসা প্রতিহিংসার জন্ম দেয়। আন্দোলন কখন হয়? মানুষ কিছু একটা দাবি করে, সাধারণ মানুষ সরকারের কাছ থেকে কিছু একটা দাবি করে, কোনো একটা নির্দিষ্ট ইস্যুতে সরকারের কাছ থেকে দাবি দেওয়া থাকে। দাবি দেওয়া যদি যৌক্তিক থাকে, সে যৌক্তিক দাবি সরকার যদি প্রথমেই মনে করে যে যার দাবিটি যৌক্তিক এবং যৌক্তিক দাবি আমাকে অ্যাড্রেস করতে হবে, তাহলে সহিংসতার প্রয়োজন হওয়ার কথা নয়। কিন্তু কখন তারপরও হয় এই কারণে যে সরকার যদি মনে করে যার দাবি দেওয়া যতই যৌক্তিক হোক না কেন, আমি তার প্রতি কোনো প্রকার শ্রদ্ধা জানাবো না। এরপর হয়তো কি বিরোধী দলের পক্ষ থেকে বা যে এই দাবিগুলো যারা উত্থাপন করে তাদের পক্ষ থেকে তখন করা হয় কি, এক ধরনের দাবির প্রতি আস্তে আস্তে প্রেশারাইজ করা হয় সরকারের প্রতি, আস্তে আস্তে তখন তারা প্রেশার ক্রিয়েট করতে চেষ্টা করতে একটা পর্যায়ে আসে, তখন যারা ধৈর্য হারা হয়ে যায়, তখন এই সহিংসতার দিকে চূড়ান্ত পর্যায়ে গিয়ে সহিংসতার ঘটনাটি ঘটে। যে কথাগুলো আমি বলছিলাম সেটা হচ্ছে যে ওই একই কথা, মানুষের পুঞ্জীভূত যে ক্ষোভ, সে ক্ষোভগুলো বিক্ষোভে দানা বাঁধবার আগেই, সে বিক্ষোভ দমন করার ক্ষেত্রে যখন বল প্রয়োগ করা হয়, তখন আস্তে আস্তে সহিংসতার দিকে যায়। আমরা যদি মনে করি যে আমরা সহিংসতা চাই না, এই ক্ষোভ দানা বাঁধবার আগেই যদি সরকার গণতান্ত্রিক হয়, যদি সরকার মানুষের মূল্যবোধকে শ্রদ্ধা করে, মানুষের দাবিকে শ্রদ্ধা করে এবং মানুষের মতামতকে শ্রদ্ধা করে, যেটা গণতন্ত্রের পূর্ব শর্ত, মূল শর্ত, সেটাকে যদি শ্রদ্ধা করে, তাহলে আজ যে সহিংসতা আমরা আজও দেখি, এই সহিংসতার দিকে যাবার কোনো কারণ দেখি না। আপনি দাবির যৌক্তিকতার কথা বলছিলেন, জনস্বার্থের কথা বলছিলেন, দেশের উন্নয়নের কথা বলছিলেন। সব ধরনের আন্দোলনের ক্ষেত্রে কি এই শর্তগুলো পূরণ হয়? আমি মনে করি না যে সব ধরনের আন্দোলনের ক্ষেত্রে তা হয়। তবে জাতীয় আন্দোলন, প্রধানত জাতীয় আন্দোলন যে কয়টা আমরা এ পর্যন্ত দেখেছি, তার প্রত্যেকটা না হলেও অধিকাংশের কথাই আমি বলবো, তার সাথে জাতীয় স্বার্থ
সংশ্লিষ্ট এবং এবং দেশের মানুষ হচ্ছে, মনে রাখতে হবে, আমাদের দেশের মানুষ হচ্ছে গণতন্ত্রকামী মানুষ, নিজের স্বাধিকার চায়, নিজের স্বাধীনতা চায়, নিজের মত প্রকাশ করবার স্বাধীনতা চায়, এবং সেগুলো যখন ভুলুণ্ঠিত হয় তখনই তাদের মধ্যে ক্ষোভ দানা বাঁধে এবং ক্ষোভিয়ে এবং সাম্প্রতিক ইতিহাসে সহিংস আন্দোলনের পেছনের কারণ বা দাবির বিষয়টি আমি আপনাদের কাছ থেকে জানতে চাইবো, যেখানে আমরা কেবলই দলীয় বা ব্যক্তির স্বার্থে আমরা সহিংস আন্দোলন করতে দেখেছি, সেই বিষয়ে আসবো। তার আগে আমরা প্রশ্ন নিতে চাইছি, কে প্রশ্ন করবেন? স্যার, আমরা যদি সহিংসতার কথা বলি, কিন্তু দলীয় আন্দোলনের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে মানে গণ আন্দোলনের ব্যাপারে ঠিক আছে, সরকার যদি জনস্বার্থের কথা চিন্তা করে তাহলে সেটা সম্ভব হয়তো বা, কিন্তু যখন দলীয় আন্দোলন হয়, মানে রাজনীতির নামে দলীয়করণ করা হয়, তখন সেটা কিভাবে সম্ভব? মানে সহিংসতার মানে সরকার শুধুমাত্র চিন্তা করলে কি সেটা সম্ভব, নাকি সেক্ষেত্রে দলীয়ভাবে বিপক্ষের যারা রাজনীতি করে তাদেরকেও কিছু করার আছে? জি, অধ্যাপক ওহিদুজ্জামান, দলীয় বিষয়ে আন্দোলন আর জনগণের স্বার্থ সম্পর্কিত আন্দোলন, এই দুটো বিষয়ে উনি উত্থাপন করেছেন প্রশ্ন। সেক্ষেত্রে আমরা এই সহিংসতা বা এই ধরনের আন্দোলন আমরা কিন্তু দেখেছি যে জনগণের স্বার্থে আমাদের যে আন্দোলন হয়, সে আন্দোলনে সহিংসতা কম হয়। আমরা যে বড় বড় যে আন্দোলন, যদি আমরা আমাদের এই 50 বছর 60 বছর আরও বেশি দূরেও যদি যাই, সেখানে সহিংসতা হয়েছে অনেক সময় রাষ্ট্রের পক্ষ থেকে। এই স্বাধীন বাংলাদেশেও আমরা যে স্বৈরাচার বিরোধী, আমরা যদি বলি 75 সালে জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন, সেই সময় গণতন্ত্রের জন্য আন্দোলন হয়েছে। সে আন্দোলনেও যে নিপীড়ন হয়েছে সরকারের পক্ষ থেকেই হয়েছে। আমরা কিন্তু সেই সময়ও যে মানুষকে পুড়িয়ে মারার কোনো আন্দোলনে আমরা করিনি। এরশাদ বিরোধী আন্দোলন হয়েছে, সেখানেও কিন্তু সেটি হয়নি, তাই না? আমরা আমাদের দেশে যেটা মাত্রাতিরিক্ত যে সহিংসতা, যেটা সহিংসতার রাজনীতিতে রূপ লাভ করেছে, সেটি কিন্তু সাম্প্রতিককালের, এবং সেইখানে জাতীয় স্বার্থের চেয়ে দলীয় স্বার্থ, গোষ্ঠী স্বার্থের প্রাধান্যই আমরা দেখছি। আমরা যদি বলি যে এই যে 13-তে আমরা যে সহিংসতা দেখলাম, যে যুদ্ধ অপরাধীদের বিচার যখন শুরু হলো, সেই বিচার কিন্তু আমাদের গত পার্লামেন্টে 2008-এ যে নির্বাচিত পার্লামেন্ট, সেখানে সকলে মিলেই কিন্তু সেখানে সেই আইন করা হয়েছিল এবং বিচার শুরু করা হয়েছিল। সেখানে কিন্তু কেউ, বিরোধী যারা দলে ছিলেন তারাও কিন্তু তার বিরোধিতা করেননি। তখন বিচার যখন শুরু একটা পর্যায়ে গেল, অনেকে হয়তো ভেবেছেন যে না, বিচার হবে না, পারা যাবে না, করবে না, অর্থাৎ নানা কথা তো গুজব দিয়ে চলে। কিন্তু বিচার যখন একটা পর্যায়ে গেল, আমরা কি দেখলাম? একটা মাত্রাতিরিক্ত না, যেটা সহিংসতার মধ্যেও সীমাবদ্ধ না, একটা সন্ত্রাসের লেভেলে সহিংসতা হলো, জনজীবন বিপর্যস্ত করা হলো, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে আক্রমণ করা হলো, মানুষের উপরে, সাধারণ মানুষের উপরে নির্বিচারে আক্রমণ, হত্যা, গাড়িতে আগুন দেওয়া, এবং সেটি একেবারে 13-র শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত, নির্বাচন ঘিরে পর্যন্ত হলো। এবং আজকেরও যে আমরা যে এগুলো দেখি, সেখানে জাতীয় স্বার্থের বিষয়টা কিন্তু কম। একটা তো ওই মূল বিষয়টি আছে, কারণ জাতীয় স্বার্থ কি? বাংলাদেশের জাতীয় স্বার্থ যদি আমরা বিবেচনায় নেই, এই স্বাধীন বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশ মুক্তিযুদ্ধ করে শুধু অর্জন হয়নি, মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয়ী বাংলাদেশ। তাহলে আমরা যে এত বড় আত্মত্যাগের মধ্য দিয়ে, আমরা লাখো মানুষের জীবনদান, কোটি মানুষের আত্মত্যাগ, আমাদের কয়েক লক্ষ মা বোনের ত্যাগের বিনিময়ে আমরা যে বাংলাদেশ অর্জন করেছি, সেই বাংলাদেশের একটা বটম লাইন থাকবে, একটা বেসিক জায়গা থাকবে, যেটা আমাদের জাতীয় স্বার্থের মূল ভিত্তিভূমি। সেই জায়গাগুলোকে যারা চ্যালেঞ্জ করে, সেই জায়গাগুলোকে যারা বিতর্কিত করে আন্দোলন করে, সেটি জাতীয় আন্দোলন হতে পারে না। এটি নিছক ক্ষমতা। আপনি চলমান আন্দোলনকে জাতীয় আন্দোলন বলছেন না, কিন্তু চলমান আন্দোলনের কিন্তু বিষয়টি জাতীয়। গত বছর যে নির্বাচনটি হয়েছে সেটি নিয়ে অনেক প্রশ্ন আছে, সেই জন্য আরেকটি অংশগ্রহণমূলক নির্বাচন। আমি এক কথা কি জাতীয় বিষয় না? আমি একটাই বলি যে এই জাতীয় আন্দোলনে কিন্তু জনগণের স্বার্থকে বিবেচনা রাখা যায়। আমরা যদি মনে করি যে সেই নির্বাচনটি অংশগ্রহণমূলক হয়নি, তাহলে নির্বাচন একটা হতে হবে বা আন্দোলন করবে, আন্দোলন তো করতে পারে, কিন্তু আন্দোলন নিয়ে তো আমাদের কোনো প্রশ্ন না। কিন্তু আন্দোলন সেটি করবে কি সহিংসতার মধ্য দিয়ে, সন্ত্রাসবাদের মধ্য দিয়ে, সেটি কি হত্যা, পুড়িয়ে মারার মধ্য দিয়ে কি আন্দোলন হবে? আমি এখনও বিশ্বাস করি, পক্ষ যতই দুর্বল হোক, যে কোনো আন্দোলন শান্তিপূর্ণ করা যায়। পৃথিবীর রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে সেটি অনেকেই শান্তিপূর্ণ করা যাবে কিনা সেটা আপনার কাছে শুনবো। তার আগে একটা প্রশ্ন নিতে চাই, যে কে করবেন? জি, পেয়েছেন আপনি। আমি সঞ্জীব, চাকরিজীবী। তো স্যারদের আলোচনা শুনলাম। আমার প্রশ্ন হলো, মানে জনগণকে সাথে নিতে আন্দোলন করা, তো সেক্ষেত্রে জনগণ তো সেভাবে সাফারার হচ্ছে, আন্দোলন তো অংশগ্রহণ করছে না, তো
তো সেখানে মানে রাজনীতির সাথে কি গণতন্ত্রের কোনো সম্পর্ক অধ্যাপক বা- মামুন, উনিও চলমান আন্দোলন নিয়েই বলছেন যে জনগণের অংশগ্রহণ নেই কিন্তু সহিংসতা হচ্ছে, সেটাকে আপনি জাতীয় স্বার্থে জাতীয় কারণে আন্দোলন বলবেন কি না? ওকে, আমি এই প্রশ্নটার জবাব দেওয়ার আগে আগের প্রশ্নের একটু জবাব দিয়ে নেই। সেটা হচ্ছে আমি এর আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সহিংসতা আছে, সহিংসতার মাত্রা বেড়েছে। কখন সহিংসতার মাত্রা বাড়ে? আমরা আমাদের অভিজ্ঞতা দেখি, সরকার যদি বিরোধী পক্ষের দাবি দেওয়ার প্রতি সংবেদনশীল যদি না হয়, বরঞ্চ সেই দাবি দেওয়াকে দমন করবার জন্য, তাদের যে কোনো আন্দোলনকে দমন করবার জন্য শক্তি প্রয়োগ করে, অতিরিক্ত বল প্রয়োগ করে, সেই শক্তি প্রয়োগ এবং অতিরিক্ত বল প্রয়োগ করা আস্তে আস্তে সহিংসতার দিকে যায়। আমরা আমাদের অভিজ্ঞতায় দেখি বাংলাদেশের আন্দোলনের ক্ষেত্রে যখন সরকারের পক্ষ থেকে তার আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে যত বেশি বল প্রয়োগ করা হয়েছে, আন্দোলন তত বেশি সহিংস হয়েছে। এটিগুলো একটা। আপনি যেটা বললেন যে বর্তমান যে আন্দোলন চলছে, সে আন্দোলনটা দলীয় আন্দোলন, যা জাতীয় আন্দোলন। আমাদের একজন স্টুডেন্ট সে এই কথাটি খুব সম্ভবত বলতে চেষ্টা করেছিল। আমি নিজে ব্যক্তিগতভাবে যেটা বুঝি, যে কোনো জাতীয় রাজনৈতিক দল তারা যেটা করে সেটা হলো সাধারণ মানুষের অধিকার যখন লঙ্ঘিত হয়, সেই লঙ্ঘিত অধিকারকে ফেরত দেওয়ার জন্য সাধারণ মানুষকে সম্পৃক্ত করে জনগণের অধিকারটাকে আদায় করার জন্য তারা আন্দোলন করে। এবং আজকের যে বাংলাদেশের যে আন্দোলন, সে আন্দোলনটা আমার কাছে মনে হয় সম্পূর্ণভাবে যৌক্তিক। তার কারণ হচ্ছে যে ৫ জানুয়ারি যে গত বছর যে নির্বাচনটি হয়েছে, একটি প্রশ্ন উঠেছে, তিনিও বলছিলেন যে জনসম্পৃক্ত। আমি আসছি ৫ জানুয়ারি যে নির্বাচনটি হয়েছিল, সেই নির্বাচনটি বাংলাদেশে এতদিনকার পর্যন্ত যে নির্বাচনগুলো হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি প্রহসনের নির্বাচন হয়েছে, যার মধ্য দিয়ে এদেশের মানুষের ভোটাধিকার লঙ্ঘিত হয়েছে, লুণ্ঠিত হয়েছে। এবং পরবর্তীতে আবার এই ভোটাধিকার যদি ফেরত আনতে হয়, তাহলে একটা আন্দোলনের মধ্য দিয়ে ফেরত আনতে হবে। সুতরাং এই যে দাবি, এই দাবিটা কোনো একটা একক ব্যক্তির নয়, কোনো একটা একক দলের নয়, এটা আসলে জাতীয় দাবি। কারণ এদেশের মানুষ গণতন্ত্র মানা এবং এদেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে চায় এবং সরকার গঠন প্রক্রিয়ার সাথে সরকারে তার নিজের প্রতিনিধিত্ব দেখতে চায়। যে প্রতিনিধিত্ব জাতীয় দাবিতে পরিণত হয়েছে, তার প্রমাণ কি? আমি আসছি, এটি একটি জাতীয় দাবি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আপনি জাতীয় জনগণ সম্পৃক্ত কিনা, এটার ম্যানিফেস্টেশনটা আপনি বলছেন যে আপনি দেখতে পাচ্ছেন না। না, আমি বলছি যে সেটার প্রমাণটা কি? সেটা একই সাথে সেটা প্রমাণটা জনসম্পৃক্ততার প্রশ্নটি আছে। আচ্ছা, আজকের বাস্তবতায় যদি কোনো কিছু জনসম্পৃক্ত কিনা, জনগণের সমর্থন আছে কিনা, এটার জন্য আপনার নির্দিষ্ট কিছু পদ্ধতি আছে। সেটা হচ্ছে ভোট, মানে হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে আপনি বুঝতে পারবেন কোনো একটা নির্দিষ্ট ইস্যুর প্রতি জনগণের আস্থা আছে কি নাই, জনগণের সমর্থন আছে কি নাই। আর আপনি যদি মনে করেন কোনো একটা রাজনৈতিক আন্দোলন হচ্ছে, সেই রাজনৈতিক আন্দোলনের প্রতি জনগণের সমর্থন আছে কিনা, এটা যাচাই করবার জন্য আজকের যদি বাস্তবতায় আপনি বলেন এবং সাম্প্রতিক সময়ে যে আন্দোলনটা চলছে এবং যে আন্দোলনের মধ্যে আমরা এখন আছি, অবরোধ কর্মসূচির মধ্যে, তাহলে আমি এক বাক্যে বলতে চাই যে এর প্রতি জনসমর্থন আছে বলেই এই বিরোধী রাজনৈতিক দল, 20টি রাজনৈতিক দল এতদিন পর্যন্ত এই রাজনৈতিক কর্মসূচিটা পালন করতে পেরেছে। 8 থেকে 10 দিন পর্যন্ত কোনো একটা রাজনৈতিক কর্মসূচি যদি এক নাগাড়ে চলতে থাকে, সাধারণ মানুষের যদি এটা সমর্থন না থাকে, তাহলে এই আন্দোলন কর্মসূচি এতদিন অবরোধ হরতালের মতো আন্দোলন কর্মসূচি ঘোষণা করে বসে থাকলেই এর এক ধরনের ফলাফল আমরা দেখি। খুব চমৎকার আপনি একটা প্রশ্ন উত্থাপন করেছেন। সেটা হচ্ছে কি, আপনি বলছেন যে অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়ে আপনি ঘরে বসে থাকবেন কি থাকবেন না। আমরা অতীতে যেটা দেখেছি, ওয়াহিদুজ্জামান ভাইও বলছিলেন, আমরা নিজেরাও যখন ছাত্র ছিলাম, স্বৈরাচার বিরোধী আন্দোলন যখন করেছি, তখন আমাদের যে কোনো রাজনৈতিক কর্মসূচি, ছাত্রদের হোক অথবা আপনার জাতীয় পর্যায়ের হোক, যে কোনো রাজনৈতিক কর্মসূচি যদি আপনাকে সাধারণ মানুষের দোরগোড়ায় যদি পৌঁছানোর জন্য প্রয়োজন হতো, তাহলে বিভিন্ন মিনস ছিল, মিছিল, মিটিং, লিফলেট, দেয়ার আর ডিফারেন্ট মিনস। এইসব মিনসের মধ্যে দিয়ে পৌঁছানো যেত। কিন্তু আজকে দেখুন, আজকের বাস্তবতায় যে কোনো একটা রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মসূচি মানুষের কাছে পৌঁছানোর জন্য মিছিল মিটিং ছাড়াও অন্য পদ্ধতি আছে। যেখানে মিছিল মিটিং সভা সমাবেশের অধিকার মানুষের নাই, সেখানে অধিকার করতে দেওয়া হচ্ছে না, সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে বল প্রয়োগ করে সেটাকে রুদ্ধ করে রাখা হয়েছে। সেই ক্ষেত্রে ভিন্ন পদ্ধতিতে তারা মানুষের সাথে কমিউনিকেট করে। সেটা কীভাবে? আপনার আজকাল টেলিফোন আছে, আপনার টেলিভিশন আছে, বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট
ইলেকট্রনিক মিডিয়া আছে, ইন্টারনেট আছে, SMS, ফেসবুক, তার মধ্য দিয়ে তারা যেটা করে সেটা হচ্ছে সাধারণ মানুষের কাছে তাদের দাবি দেওয়ার পক্ষে এক ধরনের প্রচারণা চালায়। সুতরাং আমাদের এক ধরনের মাইন্ডসেট আছে, আমাদের প্রথাগত দাবি দাওয়াগুলো প্রচার করার প্রথাগত যে পদ্ধতির কথা বলেছে সে আগের মতো নাই। সুতরাং আজকের বাস্তবতায় জনসম্পৃক্ততা আছে কিনা সেটা কিন্তু দৃশ্যমান না। আগের যে পদ্ধতিতে আমরা বিচার করতাম সে আগের পদ্ধতিতে বিচার করলে হবে না। আজকের বাস্তবতায় এই ইলেকট্রনিক আজকের এই যুগে সেভাবে বিচার করতে হবে সেটাকে। জি, এই বিষয়ে আপনার কাছ থেকে শুরু করব, বিরতির সময় হয়ে গেছে, কিছুটা শুনে নেই। সেটি হচ্ছে যে জনসম্পৃক্ততা যেই উদাহরণটা তিনি দিলেন এটা আসলে ভার্চুয়াল জগতে চলে গেছে, হ্যাঁ, বাস্তব জগতে নেই, সেই কারণে জনসম্পৃক্ততা দেখা যায়। এটা তো আপনার প্রশ্নের মধ্যে আছে যেটা ভার্চুয়াল জগতে, বাস্তব জগতে নাই। কিন্তু জনসম্পৃক্ত শব্দটা হলো একটা বাস্তব শব্দ। জনগণ, আপনার অনুষ্ঠানও খুব সুন্দর, গণতন্ত্র, গণমাধ্যম, গণমানুষ। এখন যদি শুধু গণমাধ্যম থাকে, গণমানুষ না থাকে, তাহলে কিন্তু গণতন্ত্র থাকে না, আর জনসম্পৃক্ত হতে পারে না। জনসম্পৃক্ত মানে কি? জনগণের সাথে সম্পৃক্ত। তা আমার যদি পার্সোনাল ইন্টারাকশন না হয়, আমি যদি মানুষের কাছে না যাই, মানুষ আমার কাছে না আসে, মানুষ স্বাভাবিক জীবনযাপন করছে, ঢাকা শহর চেষ্টা করছে, এই যে মানুষ মারা যাচ্ছে, গাড়ি আগুন দেওয়া হচ্ছে পরে, তার মধ্যেও কিন্তু ঢাকা শহর কিন্তু কর্মচঞ্চল, সব কিছু ঠিকমতো করতে পারছে তা না, ব্যবসা বাণিজ্য অনেক কিছু ব্যাহত হচ্ছে। তার মানে কি? মানুষের সমর্থন আছে? আমার মনে আছে যে এরকম একটা এরশাদের সময় কোনো একটা প্রোগ্রামের খুব বড় একটা ক্র্যাকডাউন হয়, একেবারে করে দেওয়া হয়। তো বিবিসি একটা ইন্টারভিউ করেছিল, তো আমি বিবিসির সাংবাদিকদের সম্ভবত মার্কটালি ছিলেন, এই ইউনিভার্সিটির যে রিফাইন রোডে মোটটা কাটাবন ওখানে। তা আমি তাকে বলছিলাম যে লুক, যে কীভাবে পিপল স্পন্টেনিয়াসলি হরতাল পালন করছে, কোনো মিছিল তো করাই না, স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের পক্ষে কিন্তু অনেক বাধা কথা উনি যে বলছে যে কোনো বাধা নাই। এই কথাটা বলি বিরতিতে আপনি যান, যে আমাদের দেশে সকল রাজনৈতিক দলের লোকই, এই আপনার এই প্রতিষ্ঠান বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, শিক্ষাঙ্গন বলেন, সব জায়গায় যেতে পারছে, ঘোরাফেরা করছে, কথা বলছে, নিজ নিজ মত দিতে পারছে, এই টেলিভিশনেও পারছে, আমাদের বিশ্ববিদ্যালয়েও পারছে। তাহলে আপনি একটা গণসংযোগ করবেন, সেটা তো কোনো বাধা নাই। আপনি লিফলেট দেবেন, সেটা কোনো বাধা আছে? আপনি একটা মিছিল বের করবেন, বাধা আছে? আমরা তো বাধার মধ্যে করেছি, জরুরি আইনের ভেতরে করেছি, আমরা কারফিউর ভেতরে করেছি, আমরা, আপনি জানেন যে আমরা মার্শাল্লার ভেতরে করেছি। মার্শাল্লাহ মানে কি? মিছিল বের হলে গুলি করতে পারে। কারফিউ মানে মিছিল করলে গুলি হতে পারে, তার মধ্যেও কিন্তু আমরা মিছিল করেছি। সুতরাং কোথায় বাধা আছে? সেই ব্যবস্থা তো আমরা ফেরত আসবো আপনার কাছে একটা বিরতির পর। আপনারা দেখছেন নিটল টাটা 3 গ, আমরা কথা বলছি রাজনীতিতে সহিংসতা নিয়ে। আশা করছি ফিরে এসেও আপনাদেরকে সাথে নিটল টাটা 3 গতে আমরা কথা বলছি রাজনীতিতে সহিংসতা নিয়ে। আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন অধ্যাপক, জনাব ওয়াহিদুজ্জামান এবং জনাব মামুন আহমেদ। আপনার কাছে ছিলাম আমরা, সেই বিষয়টি শেষ করলে আমরা প্রশ্ন নিতে যাব। আমি যে কথা বলছিলাম যে আমরা মার্শালের ভিতরেও করেছি। আমি যদি একটা উদাহরণ দিই, না, কিন্তু বর্তমানের অবস্থায় যেটা অধ্যাপক মামুন বলছিলেন যে আপনি শান্তিপূর্ণভাবে যেসব কাজকর্মের কথা বলছিলেন সেগুলো যখন বাধাগ্রস্ত হয় তখন তাদের আর কি উপায় থাকে? না, আমি সেটাই বলছি যে 1975 সালের 15ই আগস্টে বঙ্গবন্ধু হত্যার পরে বাংলাদেশে যে ভীতি এবং চরম একটা স্তব্ধ অবস্থা সৃষ্টি করা হয়েছিল, তার মধ্যে একটা উদাহরণ যদি দিই আমরা, যে 76 সালে তখন কারফিউ থাকতো, রাতে একেবারে কারফিউ থাকতো। তো আমরা তার ভিতরে কীভাবে অ্যাক্টিভিটিস করবো, আমরা ঠিক করলাম একেবারে এই খেজুরের যে ডিগা তা ছেঁচে তুলি করে বানিয়ার দোকান থেকে রং এনে গুলে বঙ্গবন্ধু হত্যার বিচার চাই লেখে টেকে আমরা দেখলাম যে ফজরের নামাজের যখন আজান হয়, নামাজের টাইমটায় এই শিপমেন্ট হয় যারা ডিউটি করে, ঠিক এই সময়টা আমরা পোস্টার লাগিয়ে দিলাম, তাহলে ওয়ে থাকে। তার পরবর্তীতে সুতরাং এটি বলার কোনো জায়গা নেই যে আজকের বাংলাদেশে সেই জিয়াউর রহমান এরশাদের সামরিক শাসনের অবস্থায় আছে বা জরুরি অবস্থায় আছে, আমরা যতই বলি না কেন। সুতরাং মূল হলো জনগণের যদি দাবি না থাকে, অনেকে হয়তো বলবে যে বিরোধীরা আন্দোলন করতে পারছে না, আমি একমত না, আন্দোলন করতে পারবে তারা, কিন্তু জনগণের যদি সম্পৃক্ততা না থাকে, জনগণের যদি আন্দোলনের পরিস্থিতি না থাকে, কারণ একটা ভয়াবহ সহিংসতা, সন্ত্রাস, শুধু সহিংসতা না, ঘটেছিল 2013 সালে। তারপর সেই জায়গাটা একটা রিপেয়ার হতেও একটা টাইম লাগবে। মানুষের প্রত্যেকটা মানুষ নিজের জীবিকা, ব্যবসা বাণিজ্য
এবং সর্বোপরি রাষ্ট্রের যে একটা স্বাভাবিক অবস্থা সেটি ফিরে এসেছিল। 14 সাল ছিল মানুষ প্রত্যাশা মানুষের যে কিছুদিন অন্তত সেভাবে চলুক, 14 সাল তো মোটামুটি শান্তিপূর্ণ এবং আস্তে আস্তে যদি বিরোধী দল যদি সেইভাবে শান্তিপূর্ণভাবে তারা আস্তে আস্তে করতেন তাহলে সেটি হতে পারত। কিন্তু শান্তিপূর্ণভাবে তারা করে যদি তো একটা ফল আন্দোলন পাননি ওনারা। না, আন্দোলন যদি একটা চাপিয়ে দিয়ে তারা করতে চান, জনগণকে জিম্মি করে বাধ্য করে, আমি তো মনে করি যারা এমনকি ওই সকল দলের সমর্থক, আমরা তাদের সাথে কথা বললেও কিন্তু বুঝতে পারবো যে তারাও কিন্তু ওই মুডে নাই। আর জনগণ বাদ রাখেন, কর্মীরা সম্পৃক্ত কোথায়? কর্মীরাও সম্পৃক্ত না, তার কারণ তারাও কিন্তু রেডি না, তারাও বোঝে যে এটা একটা আর্টিফিশিয়ালি এক ধরনের ইম্পোস্ট। তো সুতরাং সেই জায়গায় তো কর্মীদের আসতেও সময় লাগছে। জি, এবং সেই জন্য জনসম্পৃক্ততা হচ্ছে না। আমরা প্রশ্ন নিতে চাই। জি, আপনি। ধন্যবাদ। আমি নাফিসা হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র উদ্যয়ন বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। আমার প্রশ্নটি হচ্ছে, রাজনৈতিক সহিংসতার মাত্রা এড়িয়ে চলতে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা কতটুকু কার্যকর এবং সেটা জনগণের স্বার্থ রক্ষার দাবিতে কতটুকু দেখা হয়? জি, অধ্যাপক মামুন, সহিংসতা এড়িয়ে চলার জন্য দলগুলোর মধ্যে আলোচনা, সংলাপ, সমঝোতা, যেটা খুবই উচ্চারিত শব্দ, এই প্রশ্নের জবাব আমি এইভাবে দেই। দেখুন, সহিংসতা কখন হবে না? রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি সহিংসতা থাকে তাহলে রাজনৈতিক সহিংসতার মাত্রাটা থাকবে কম। সহিংসতা কখন থাকবে? সহিংসতাটা কখন থাকবে না? যখন রাজনৈতিক দল, সরকারি দল, বিরোধী দল অথবা ক্রিয়াশীল যেসব রাজনৈতিক দলগুলো আছে, এই প্রত্যেকটা ক্রিয়াশীল রাজনৈতিক দল পরস্পরের প্রতি সহযোগিতাপূর্ণ হবে। কিন্তু আমরা লক্ষ্য করি বাংলাদেশে গণতন্ত্রের চর্চা যেভাবে হোক, এখানে হচ্ছে কি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যেমন আছে, একইভাবে কখনো কখনো এই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে মুখোমুখি হয়ে যায়, শক্তি প্রয়োগের একটা ক্ষেত্র তৈরি করে শত্রুতার পর্যায়ে একসময় চলে যায়। কিন্তু যদি পূর্ণাঙ্গভাবে গণতন্ত্র চর্চা হয়, এখানে সঠিকভাবে গণতন্ত্রের যদি চর্চা হয়, সরকার দল, বিরোধী দল যারা ক্ষমতা থাকে এবং ক্ষমতার বাইরে থাকে, তাদের মধ্যে বিরোধের মধ্যেও এক ধরনের সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় থাকে। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বিশেষভাবে 5 জানুয়ারির নির্বাচন শেষ হওয়ার পর সরকার, শুধুমাত্র সরকারি দল আছে, বিরোধী দলের কোনো প্রকার সেই অর্থে বিরোধী দলের সেই প্রকার কোনো প্রকার রিপ্রেজেন্টেশন কোনো কথা নাই। যার ফলে আমাদের গণতন্ত্রের সবচেয়ে বড় ক্ষত যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে এক ধরনের ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। রাজনীতিতে যখন এই ধরনের একটা ভারসাম্যহীনতা তৈরি হয়, তখন যেটা হয়, সমাজের যেসব অপশক্তি আছে, যারা এইসব সহিংসতাগুলো তৈরি করতে চেষ্টা করে, তাদের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি হয়। আর যদি গণতন্ত্র মানা রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি সহযোগিতাটা থাকে, তখন যেটা হয়, এই অপশক্তিগুলো তখন আর কার্যকর থাকতে পারে না। আমি আসছি এই একটু আগে আমার এই ওয়াহিদুজ্জামান সাহেব কয়েকটা কথা বলছেন, আমি খুব সংক্ষেপে দু একটা কথা বলে নিই। একটা হচ্ছে 2013 সালের সহিংসতার কথা। এই কথা নিঃসন্দেহে বলা যায় 2013 সালে আমরা বিভিন্ন ধরনের সহিংসতা দেখেছি এবং বিভিন্ন মাত্রার সহিংসতা দেখেছি। এই বিষয়ে আমাদের কারো কোনো সন্দেহ নাই, এই বক্তব্য নাই। কিন্তু যে বিষয়টাতে বক্তব্য আছে সেটা হচ্ছে সহিংসতার কারণটা কি এবং সহিংসতা কারা করেছে। সহিংসতার কারণ যদি নিশ্চিতভাবে আমরা জানি, তাহলে সেই সহিংসতাটা কীভাবে এড়িয়ে যাওয়া যায়, সহিংসতাকে আমরা কীভাবে উত্তরণ করতে পারি, সেটা সম্পর্কে আমরা জানতে চাই। আরেকটা হচ্ছে সহিংসতা আমরা এড়ানোর জন্য বর্তমান বাস্তবতায় রাজনৈতিক দলগুলোর মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্কের প্রয়োজন। সেটা নিশ্চিত হইতে পারে তাদের মধ্যে পারস্পরিক ডায়ালগের মধ্য দিয়ে, এবং এই ডায়ালগ যদি করতে হয়, তাদের কাউকেই রিজিড থাকবার কোনো সুযোগ নাই। এই কথা মনে করবার কোনো কারণ নাই যে আমি যা বলছি শুধুমাত্র সেটাই কারেক্ট এবং বিরোধী পক্ষ যেটা বলছে সেটা কারেক্ট না। এটা মনে না করে গণতন্ত্রের কথা যদি আমরা চিন্তা করি, দেশপ্রেমের কথা যদি চিন্তা করি, দেশের কথা যদি চিন্তা করি, তাহলে বিরোধী দলের যে দাবি তার যৌক্তিকতা খোঁজাই হচ্ছে সরকারের পক্ষে সবচেয়ে বড়। আমি হিমেল খান, টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি দুটি প্রশ্ন করব। প্রথম প্রশ্নটি অধ্যাপক ডক্টর ওহিদুজ্জামান স্যারের নিকট। সেটা হচ্ছে, আমরা বর্তমানে যেসব রাজনৈতিক আন্দোলন দেখি সেখানে সব কিছুতেই সহিংসতা, এবং এই সহিংসতাগুলোতেও আমরা নতুনত্ব দেখছি। যেমন আগে আমরা জানতাম শুধুমাত্র হরতালে বাসের গ্লাস ভাঙা হতো, এরপর আসলো বাস পোড়ানোর ট্র্যাডিশন, এবং বর্তমান সময়গুলোতে আমরা দেখেছি বাসের ভেতর যাত্রী রেখেই বাস পোড়ানো হচ্ছে, এমনটাও আমরা দেখেছি। তো এই ধরনের সহিংসতাগুলো এড়ানোর ক্ষেত্রে রাজনৈতিকভাবে ক্ষমতাসীন এবং বিরোধী দল দুই দলের অংশগ্রহণের মাধ্যমে কি এমন প্রক্রিয়া হতে পারে যার মাধ্যমে এই সহিংসতাগুলো আমরা এড়াতে পারি? জি, আরেকটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটি আমি অধ্যাপক মামুন আহমেদ স্যারের নিকট করতে চাই। আমাদেরকে যতই ভেলকিবাজি বলি আমি দেখানো হোক, আমি বলবো যে ক্ষমতাসীন দল আন্দোলন করুক আর
বিরোধী দল আন্দোলন করুক, সবই হচ্ছে ক্ষমতা বা চেয়ার দখলের লড়াই। এ নিয়ে সহিংসতা বেড়েই চলছেই। আর তাদের দুই দলেরই দাবি, এই দেশে 16 কোটি জনগণ, তারা সকলেই আমাদের পক্ষে আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই দেশের জনগণ কত? আসলে কি 16 কোটি নাকি 32 কোটি? আর প্রত্যেকেই জনসম্পৃক্ততার দাবি করছেন। আসলে জনগণ কাদের সাথে, আর কাদের সাথে থাকাটা যৌক্তিক, কেন যৌক্তিক? জি, ধন্যবাদ আপনাকে। দ্বিতীয় প্রশ্নটি আমার কাছে খুব বেশি আকর্ষণীয় মনে হচ্ছে, যেটি বলছিলেন যে জনগণের নামেই সবাই এই কাজগুলো করছেন। এবং আর কি ছিল আপনার দ্বিতীয় প্রশ্নের মূল পয়েন্টে? অনেক বড় ছিল তো। দ্বিতীয় প্রশ্নের আপনার মূল কথাটা কি ছিল? জনগণ কার পক্ষে? জনগণ আসলে কার জি, সাথে? সত্যিকার অর্থে কার পক্ষে? একটা দুটো এখানে জিনিস আসছে। আরেকজন প্রশ্ন করেছিলেন ডায়ালগ নিয়ে। আসলে রাজনীতিতে পরস্পরের আলাপ আলোচনা এটা খুবই জরুরি, কারণ আমরা রাজনীতি যারাই করবে দেশের জন্যই তো করবে। নানা জনের নানা কর্মসূচি থাকবে, নানা পদ্ধতি, সুতরাং তারা আলাপ আলোচনা করবে, ব্যক্তিগত সম্পর্ক। আমরা আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলন বলি, তার পরবর্তীতে নানা ধরনের দল ছিল, খুব পরস্পর মুখোমুখি দলও ছিল, কিন্তু তাদের ব্যক্তিগত সম্পর্ক কিন্তু একটা ছিল। এখন যেটা সেই জায়গাটাও নষ্ট হয়েছে। একটা বিভাজন আমাদের হয়েছে 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে, যে এক শ্রেণীর দেশের মানুষ, তারা সংখ্যায় খুব কম ছিল, যারা এই দেশকে বিরোধিতা করে, পাক হানাদার বাহিনীর সহযোগিতা করেছিল, এবং তারা নানা যুদ্ধ অপরাধ সংগঠনে অত ন্যাক্কারজনকভাবে তারা সঙ্গী ছিল। অনেকে সেই অপরাধের সাথে নিজেরা জড়িয়েছিল। সেই বিভক্তি কি এই একটা বিভক্তি? আরেকটা বিভক্তি না, আরেকটা বিভক্তি হয়েছে 75 সালে। বঙ্গবন্ধুকে 75 সালে হত্যা করা হয়েছে। হত্যা করে 75-এ 15ই আগস্টকে এই হত্যাকারীদের সমর্থক যারা, হত্যার রাজনীতি, যে সপরিবার হত্যা করা, যে কথা যখন গাড়িতে লোক রেখে হত্যা করা, এই যে হত্যার রাজনীতি, সেটি বাংলাদেশে শুরু হলো। এবং সেই 75-এ 15ই আগস্টকে নাজাত দিবস পালন করলো। শুধু তাই না, আমরা দেখি যে আজকে যে বিরোধী দলের একটা অন্যতম নেত্রী, বিশেষ করে বড় একটি বিরোধী দল বিএনপির যে সভানেত্রী, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 1995 সাল থেকে, মনে রাখতে হবে, আমি সালটা দুইবার বলতে চাই, 95 সাল থেকে তিনি আবার 15ই আগস্টকে জন্মদিবসের উৎসবের চেষ্টা করলেন। মানে এই ঘটনাগুলোর কারণেই না, এটা শিষ্টাচার সম্পর্ক। আমাকে যদি আপনি হত্যা করতে চান, আর আমি কি আপনার সাথে হাত মিলে পারবো? হিউম্যান বিইং তো সবাই। 15ই আগস্টে করা হলো বেগম খালেদা জিয়ার। আমাদের বাংলাদেশের অনেকেরই দুটি জন্মদিন আছে, একটি হয়তো অরিজিনাল মানে রিয়াল যেদিন জন্মগ্রহণ করেছে, আর একটি কাগজপত্রে। বেগম খালেদা জিয়ার 4টি জন্মদিন আছে কাগজপত্রে। তার কোনটি আমরা সেই বিতর্কে আজকে না, আমি এই যে ঘটনাগুলো ঘটছে সেই কারণে কি সমঝোতা হচ্ছে না এবং বিরোধটা বাড়ছে। 21 আগস্টে গ্রেনেড হামলা হলো, এবং একটা দেশের ফরমার প্রাইম মিনিস্টারের একটা লিডার অফ দি অপোজিশন ইন পার্লামেন্ট, তার একটা পূর্ব ঘোষিত একটা অনুষ্ঠান, এমন না যে আকস্মিক, সেই অনুষ্ঠানেও কোনো সন্ত্রাসী গ্রুপ, কোনো ভিন্ন গ্রুপ আক্রমণ করতে পারে, তাহলে সেটাও তো একটা তৎকালীন সরকারের একটা রেসপন্সিবিলিটি। কিন্তু আমরা দেখলাম যে না, তারা হত্যার সাথে সেই সময় সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তিরা জড়িত ছিল। হত্যাটাকে তারা নানাভাবে, আমি সেই ব্যাখ্যা যাব না, আজকেরও তারা হুমকি দিচ্ছে আবার একটা 15ই আগস্ট ঘটাবে। রাজনীতির যে শিষ্টাচারটা, যে এটা খুব জরুরি। না, আপনি যেসব বিষয় উল্লেখ করলেন তার কারণে বিরোধটা থেকে যাচ্ছে, বিরোধটা বাড়ছে, সমঝোতা হচ্ছে না, কিন্তু তার খেসারত তো দিচ্ছে জনগণ, মানুষ। এখন আমি সেই কথাটা বলছি যে মানুষ, আমরা যদি একেবারে ওই দুইটা পক্ষের জায়গায় গিয়েই যদি আলোচনা করি যে আমাদের সমঝোতা না, তাহলে আমি যেটা বুঝি রাজনীতিতে, বাংলাদেশ, ইন্ডিয়া বা উন্নত দেশও যদি আমরা দেখি, নানা জায়গারই আমাদের মিডিয়ার মাধ্যমে কিন্তু আমাদের খোঁজখবর না, আর নিজের যেহেতু একটা ইয়েও আছে, মিডিয়ার উপর আমি কাজও করেছি আমার পিএইচডি তো, সেখানে আমরা দেখি যে মানুষকে কিন্তু নানাভাবে ইনভলভ করা হয়। এবং কোনো একটা কর্মসূচিতে যদি আপনি দেখেন যে কম লোক, তার মানুষ মানে এই না যে আপনি শেষ, আপনার কর্মসূচিতে লোক আসবে না। আমরা আমাদের দেশে আন্দোলনও যদি দেখি, তাহলে এই অল্প অল্প করে এই কনস্ট্রাকটিভ আন্দোলনে আমরা প্রথম শুরু করি অল্প 2-4টা লোক করে 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 কিন্তু এক পর্যায়ে বিশাল একটা জনগণের সম্পৃক্ত হয়। কিন্তু মানুষকে যদি একটা আতঙ্ক সৃষ্টি করে, মানে একটা এই ধরনের প্যানিক কালচার একটা তৈরি করেন, যেখানে এই যে মানুষকে গাড়ির মধ্যে রেখে আগুন দেওয়া, রেলের, এবং এই ধরনের সহিংসতা, সেখানে তো মানুষের নামে একটা কথা বলি, এখানে কিন্তু মানুষের যারা এই আন্দোলন করছে, আমি মনে করি তারা কিন্তু মানুষকে সম্পৃক্ত করার বিষয় ভাবছেই না।
সম্পৃক্ত করা তাদের ইচ্ছা। অধ্যাপক মামুন, শেষ পর্যায়ে চলে এসেছে, আপনাকে দিয়ে শেষ করব। দুটি প্রশ্ন একসাথে করে দিই। একটি, তিনি বলছিলেন যে আন্দোলনের সহিংসতা এবং তার নতুনত্ব, আর তিনি যে ঘটনাগুলো উল্লেখ করলেন যার কারণে বিভক্তিটা বাড়ছে ক্রমাগত, এবং সেই বিভক্তি বাড়ার কারণেই কিন্তু সহিংসতা এবং অনেক রকমের অঘটন ঘটছে, যার শিকার হচ্ছে সাধারণ মানুষ, দেশের মানুষ, দেশের সম্পদ, অর্থনীতি ইত্যাদি। সেই জায়গায় তাহলে কি সমাধান হবে না এবং এরকমই চলতে থাকবে? বেশ কয়েকটা বিষয়ের সূত্রপাত হয়েছে, আমি একটু সাধারণভাবে বলি। একটা হচ্ছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তি বলে কোনো শক্তি নাই। বাংলাদেশে প্রত্যেকটা মানুষ হচ্ছে স্বাধীনতার পক্ষে, একটা স্বাধীন সার্বভৌম দেশে এটাই স্বাভাবিক। যুদ্ধ অপরাধীদের বিচার, এদেশের মানুষ স্বাধীনতাকামী মানুষ, প্রতিটি মানুষ নাগরিক যুদ্ধ অপরাধীদের বিচার চাইবে, এটাই স্বাভাবিক। শুধু তারা ছাড়া যারা যুদ্ধ অপরাধের সাথে জড়িত, এরা ছাড়া আর সবাই চাইবে। প্রশ্নটি সেখানে নয়, প্রশ্নটি হচ্ছে স্বাধীনতার পক্ষ বিপক্ষ বলে কোনো একটা বিভাজন সৃষ্টি করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা, এই যে অপচেষ্টা অথবা এই যে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা, সমস্যাটার সূত্রপাত এখান থেকে হতে পারে। এক, আরেকটা কথা হচ্ছে ওয়াহিদুজ্জামান সাহেব চমৎকার বলেছেন, সেটা হচ্ছে হত্যার রাজনীতি। বাংলাদেশে হত্যার রাজনীতি হয়েছে, অত্যন্ত ঘৃণিত হত্যার রাজনীতি এদেশে হয়েছে। আমরা অনেক সময় হত্যার রাজনীতিতে যেমন দেখেছি তেমন দেখেছি, বোমা হামলা দেখেছি, বিভিন্ন ধরনের কার্যক্রম দেখেছি, সহিংসতা দেখেছি, বিচারাধীন আছে অনেক কিছু। এখন এই হত্যার রাজনীতির পূর্ণাঙ্গভাবে আমরা জানি না। আমরা কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা অথবা আমাদের বিচারালয় থেকে নিশ্চিতভাবে বলা যায় নাই যে এইসব সাথে, যেমন 21শে আগস্টের ক্ষেত্রে এখনও সেটা বিচারাধীন মামলা, কিন্তু সেখানে সমস্যাটা যেখানে হয় সেখানে হচ্ছে এইসব হত্যার রাজনীতির সাথে অন্যায়ভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ভিন্ন রাজনৈতিক দলের প্রধান ব্যক্তিকে যখন অন্যায়ভাবে জড়িত করার প্রচেষ্টা চালানো হয়, সমস্যার সূত্রপাত সেখান থেকেও হয়। দ্বিতীয় কথা বললাম, ওই ঘটনার তদন্ত কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম যার ফলে যেটা হয় সেটা হচ্ছে যে কোনো একটা ঘটনার তদন্ত এবং তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের এক এক সময় এক এক ধরনের ব্যক্তিত্ব হয়। তার মানে হচ্ছে হত্যার রাজনীতি হয়েছে, সেটা যেমন ঘৃণিত, একইভাবে সে হত্যার রাজনীতিটাকে ভিন্ন খাতে প্রভাবিত করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করা, সেটা আরও বেশি ঘৃণিত। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, আমি শেষ করছি, আমার তরুণ বন্ধু খুব চমৎকার একটা প্রশ্ন করেছে, সেটা আসলে জনগণ কার পক্ষে? নিশ্চিত জনগণ আসলে কার পক্ষে? সরকার বলছে যে আমরা উন্নয়ন করছি, জনগণ আমাদের পক্ষে। বিরোধী দল বলছে না, আমাদের যে দাবি, আমাদের নিরপেক্ষ সরকারের অধীনে নতুন আরেকটি নির্বাচন হবে, সেই নির্বাচনের দাবিটা যৌক্তিক দাবি এবং জনগণ আমাদের পক্ষে। খুব স্বাভাবিকভাবে এই ধরনের একটা বাস্তবতায় তাহলে আমাদের কি দেখতে হবে? তাহলে জনগণের কার পক্ষে সেটা মেজার করার উপায় কি? উপায় হচ্ছে একটা, সেটা হচ্ছে নির্বাচন। জনগণের কাছে যেতে হবে, জনগণকে জিজ্ঞেস করতে হবে কোন পক্ষে আপনারা আছেন, কার পক্ষে আপনারা ভোট দিতে চান। সেটাই তার নিকট অতীতে আমরা বিভিন্ন দেশে কয়েকটি উদাহরণ দেখেছি, খুব নিকট অতীতে দেখেছি, জাপানে দেখেছি, আমরা শ্রীলঙ্কাতে দেখেছি। জাপানে কি হয়েছে, সেখানকার সরকার যেটা করেছে, তারা একটা মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করেছে এই কারণে যে উন্নয়ন যে প্রক্রিয়া তারা চেষ্টা করেছে চালিয়ে যাচ্ছে, তার প্রতি জনসমর্থন আছে কিনা। অথচ বাংলাদেশে আজকের যে সংকট, এই সংকটটা হচ্ছে বাংলাদেশের মূল সংকট, মানুষের ভোটাধিকার, মানুষের গণতান্ত্রিক অধিকারের সংকট। এখানে সত্যিকার অর্থে কার কতটুকু প্রয়োজন, কতটুকু প্রয়োজন না, সেটা নিশ্চিত হবে। কার পক্ষে জনগণ, সেটা নিশ্চিত করা যাবে শুধুমাত্র সুষ্ঠু নির্বাচন। এবং একটি নির্বাচন হলে পরে আপনার সহিংস রাজনীতি সব শেষ হয়ে যাবে এমনটাই কি বিশ্বাস করার কোনো বিশেষ করার কারণে আমি শেষ করি একটা কথা বলে, আপনি যে প্রসঙ্গে একটা নির্বাচন হলে সবকিছু শেষ হয়ে যাবে না হয়তো, তবে শেষ হয়ে যাবার সূত্রপাতটা হবে নিশ্চিতভাবে। আচ্ছা, আমি শুধু এখানে বলে শেষ করি যে এই নির্বাচন হবে, আবার আরও বেশি সহিংসতা হবে, সুতরাং তার সমাধান আমরা চাই। কিন্তু এই দেশটি, এই তরুণদের জানা দরকার, দেশের মানুষেরও তো জানি, মানে নির্বাচন দিয়ে আমাদের এই স্বাধীন বাংলাদেশের যে বিভাজন, সেটি মূলত 75-এর পরে মরহুম জিয়াউর রহমান, সেদিন আমরা সবাই ছিলাম বাঙালি, আমাদের বাঙালির বাংলাদেশ, আমি বাংলাদেশি করে আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, এই বিভাজনের মধ্য দিয়ে এই বাংলাদেশি বিভাজনের রাজনীতি শুরু হয়েছিল। আর আমি মনে করি যে ঠিকই নির্বাচন গণতন্ত্রের একটা পন্থা, কিন্তু নির্বাচনই গণতন্ত্রের শেষ কথা না, দেশের স্বার্থই সর্বাগ্রে। এবং সুতরাং আজকের সেই জায়গায় নিজেদের সমগ্র সহিংসতা ত্যাগ করে সকলেই, সরকার, বিরোধী দল, সবাই দেশ কিভাবে এগিয়ে যেতে পারে এবং সেই লক্ষ্যে একটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমঝোতা হতে পারে। সেই অনেক ধন্যবাদ অপরাজনীতিকে অনেক ধন্যবাদ মামুন আহমেদ। আপনারা আমাদের সাথেই থাকবেন, কারণ আরেকটা বিরতির পর আমরা কথা বলবো গণমাধ্যমের সহিংসতার খবর পরিবেশন নিয়ে। তখন আমাদের সাথে থাকবেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভিসি এবং সাংবাদিকতা শিক্ষক অধ্যাপক ডক্টর গোলাম রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জিয়া রহমান।
সহিংসতার খবর গণমাধ্যমে কতটুকু কিভাবে আসা উচিত? সহিংসতার খবরে অপরাধীরা কি উৎসাহিত হয়? সহিংসতার খবর প্রকাশ না করলে কি তা বন্ধ হয়ে যাবে? সহিংসতার খবরের কি ধরনের প্রভাব পড়ে জনমনে? এসব নিয়ে নিটোলটাটা 3 গয়ের এ পর্যায়ে আমরা কথা বলবো। আমাদের সাথে আছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভিসি এবং সাংবাদিকতা শিক্ষক অধ্যাপক ডক্টর গোলাম রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান জনাব অধ্যাপক ডক্টর জিয়া রহমান। আমাদের এই দুই অতিথির সাথে শুরু থেকেই আছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যাদের বেশিরভাগই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তারা আমার সাথে প্রশ্ন করবেন। অধ্যাপক গোলাম রহমান, সহিংসতার খবর টেলিভিশনে আমরা দেখাচ্ছি, পত্রিকায় ছাপছি, অনলাইনেও প্রকাশ করা হচ্ছে, রেডিওতেও প্রচার করা হচ্ছে। একটি কথা আমরা সবসময় শুনি গণমাধ্যম কর্মী হিসেবে, সহিংসতার খবর বেশি করে প্রচার করলে পরে সহিংসতা বাড়ে এবং অপরাধীরা উৎসাহিত হয়। কিন্তু সহিংসতা তো খবর এবং তার সংবাদ মূল্য আছে, মানুষের জানার অধিকার আছে। সাংবাদিকতা শিক্ষক হিসেবে আপনি কি বলবেন যে আমরা সহিংসতার খবর কমিয়ে দেব বা বাড়িয়ে দেব বা ছাপবো না, বা যেভাবে ছাপছি তার মধ্যে কি কোনো ত্রুটি বিচ্যুতি দেখেন? ধন্যবাদ। প্রসঙ্গটি অত্যন্ত যুগোপযোগী, সময় উপযোগী এবং অত্যন্ত এটি নিয়ে আলোচনার দাবি রাখে। আমার মনে হয় আমরা গণমাধ্যমে কি দেখি? গণমাধ্যমে জনজীবনের প্রতিচ্ছবি দেখি। গণমাধ্যমে যা ঘটে যায়, যে বিষয়াবলী আমাদের সম্প্রতি ঘটেছে, এইগুলোকে আমরা দেখি। যা ঘটতে যাচ্ছে এরকম বিষয়কে আমরা উপস্থাপন করতে দেখি। সুতরাং এই যে প্রতিদিনের চালচিত্র, এগুলি কোনো না কোনোভাবে উপস্থাপিত হচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় গণমাধ্যম আমাদের জীবন জীবিকা, জীবনের যে সুখ দুঃখ কান্না সব কিছু উপস্থাপন করছে। তো এর মধ্যে কিছু কিছু বিষয় আছে খুব রূঢ়, খুব অস্বাভাবিক এবং অসাধারণ। এবং এই যে অস্বাভাবিক, অসাধারণ এবং যেগুলো মানুষ সবসময় জানতে চাইবে, এটা খুব স্বাভাবিক। এটা মানুষের সংবেদনশীল প্রক্রিয়ায় একটি সহজাত প্রবৃত্তি এবং এটি হচ্ছে মানে ইনস্টিংক্ট, যে মানুষ জানতে চাইবে। এবং এই যে নতুন কিছু ঘটছে এবং বিশেষ কিছু ঘটছে কিংবা ঘটতে যাচ্ছে, এটা মানুষের প্রতিদিনের চাহিদা। সেই দিক থেকে আমরা নতুনত্ব খুঁজি, সবসময় নতুন কিছু দেখতে চাই, শুনতে চাই সংবাদে, এবং যা নতুন কিছু আবেদন সৃষ্টি করে সেটাই কিন্তু সংবাদ ওই অর্থে। এখন তার মধ্যে কিছু কিছু ভালো জিনিস থাকে, খারাপ জিনিস থাকে। আমরা অনেক সময় বলে থাকি ব্যাড নিউজ ইজ গুড নিউজ, কারণ মিডিয়ায় যত ব্যাড হয়, যত খারাপ হয়, যত গুরুতর হয় বিষয়টি, সেটি বেশি ফলাও করে প্রচার করে এবং সেটার গভীরতা কিংবা সেটার সংবাদ মূল্য অনেক বেশি। এবং এই ধারণা থেকেই এই যে সহিংসতা, বিভীষিকাময় মর্মান্তিক ঘটনাবলী, এগুলো গণমাধ্যমে উপস্থাপিত হয়। এখন এটা কতটুকু উপস্থাপন হওয়া উচিত, কিভাবে উপস্থাপন হওয়া উচিত, এগুলো অবশ্যই প্রফেশনালিজমের উপর ডিপেন্ড করে। এখন তাহলে কি আমরা ঢালাওভাবে উপস্থাপন করা হবে কি হবে না এইভাবে বলা যাবে? এটা কিন্তু বলা যাবে না। সহিংসতা ঘটে সমাজে এবং এটা না ঘটতে পারলে ভালো ছিল, কিন্তু আমরা দেখছি যে ঘটে যাচ্ছে, সব সমাজেই কম বেশি ঘটে যাচ্ছে। সেখানে সেটিকে তো নিউজ হিসেবে গণমাধ্যম উপস্থাপন করবে, পত্রপত্রিকা, টেলিভিশন, রেডিও, তারা প্রচার করবে। সেই ক্ষেত্রে সহিংসতার বিষয় আসবে, সহিংসতা প্রকাশিত হবে, মানুষ এগুলো জানতে পারবে। এখন কথা হচ্ছে যে কখনো কখনো এই মিডিয়াতে এই ভায়োলেন্স কিংবা সহিংসতা যেভাবে দেখানো হয়, সেটাকে অনেক সময় অতিশয়োক্তি করা হয়, অনেক সময় বেশি ফলাও করে প্রচার করা হয়, অনেক সময় এটাকে গ্ল্যামারাইজ করা হয়, গ্লোরিফাই করা হয়। এই যে গ্ল্যামারাইজেশন অফ দ্য ইভেন্ট, গ্ল্যামারাইজেশন অফ দ্য ভায়োলেন্স, এটা করা ঠিক হবে না। এখন আমরা কখনো কখনো দেখি যে সত্যিকার অর্থে বিষয়কে উপস্থাপন করার মধ্যে একটা অবজেক্টিভিটি, একটা বস্তুনিষ্ঠতা থাকে এবং থাকতে হয়। কিন্তু কখনো কখনো দেখা যায় এটা মাত্রা ছাড়িয়ে যায়। কখনো কখনো দেখা যায় যে এই সহিংসতা এত বেশি ফলো করে দেখানো হচ্ছে, তাতে করে মানুষ উৎসাহিত হচ্ছে। আবার সহিংসতা করতে উৎসাহিত হচ্ছে, সহিংসতা দেখে তারা মনে করতে পারে এটা খুব সহজ কাজ, এটা খুব কঠিন কোনো কাজ না, দেখে শিখছে। এটা একটা প্রবণতা আছে, অস্বীকার করা যাবে না। তবে আবার এটা ঢালাওভাবে খুব সাধারণীকরণও করা যাবে না, কারণ মিডিয়া ভায়োলেন্স থিওরিতে অনেকগুলো থিওরি আছে, পক্ষেও আছে বিপক্ষেও আছে। পক্ষে যেমন আছে যে হ্যাঁ, মিডিয়া ভায়োলেন্সকে আরও প্রভাবিত করে, আবার ভায়োলেন্সকে উৎসাহিত করে, এটা যেমন আছে। আবার এটাও আছে উল্টো দিক থেকে, যে মিডিয়া ভায়োলেন্স দেখে মানুষ অভ্যস্ত হয়ে যায় এবং এই অভ্যস্ততার কারণে তারা ওটাকে আর বেশি গুরুত্ব দেয় না।
তার মানে একটা নার্কোটিক ডিসফাংশন হয়, অর্থাৎ একই জিনিস যখন বারবার মানুষ দেখে তখন এটা গুরুত্ব হারিয়ে ফেলে। বিষয়টা হলো এইরকম। তো সেই জায়গা থেকে মিডিয়া ভায়োলেন্সের এই দুটো ইম্প্যাক্টই আছে, দুটো মানে ফলাফলই এটা সহিংসতা দেখে সহিংসতা সম্পর্কে সচেতন হচ্ছে বা বিরোধিতা করা বা ঘৃণা করার মানসিকতা জন্মাচ্ছে, সেটাও আছে। যে আমাদের অনেক সহিংসতা দেখে যেমন দেখা যাচ্ছে যে অনেক ফিল্ম দেখে যেমন ছোট ছেলেমেয়েরা বাচ্চারা সেটা করার চেষ্টা করে, অনুকরণ করে, অনেক সময় লাভ দেয়, অনেক সময় জানলা দিয়ে লাভ দিতে চায়, ম্যাকগাইভার দেখে এটা করতে চায় সেটা করতে চায়, এরকম অনেক ধরনের মিডিয়া ইম্প্যাক্ট আছে। আবার একই সাথে কেউ কেউ দেখে দেখে অভ্যস্ত হয়ে যায়, এটাও আছে। অনেকে এই শিক্ষাটা দুইভাবে কাজে লাগাতে পারে। এখন বিষয় হচ্ছে যে কিন্তু সবার মন তো একভাবে চলে না, মানসিক প্রক্রিয়া কিন্তু সবার একইভাবে কাজ করে না, বিষয়টা সেই জায়গাতেও। কারণ আমরা যখন একটা ক্লাসরুমে যদি আমরা দেখি যে 40 জনের একটা ক্লাসরুমে 40 জন কিন্তু 40ভাবে চিন্তা করতে পারে একটা বিষয়কে। সুতরাং ওই ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাপ্রোচটাও ইম্পর্টেন্ট। এখন খারাপ জিনিস দেখে সবাই খারাপ হচ্ছে তা নিশ্চয়ই নয়, ডাকাতি দেখে কিংবা হাইজ্যাকিং দেখে সবাই খারাপ হচ্ছে তা কিন্তু হচ্ছে না, কিন্তু তার মধ্যে 2-1 জন হতেও পারে, এবং এই যে 2-1 জন হতে পারে এটা সমাজের জন্য অনেক বেশি ক্ষতিকর। সুতরাং এই ক্ষতিটাও বিবেচনা রাখতে হবে। জি, অধ্যাপক জিয়া রহমান, আপনি ক্রিমিনোলজি বা অপরাধ বিজ্ঞান যদি আমরা বলি সেই বিষয়ে আপনি পড়ান, গবেষণা করেন, পড়াশোনা করেন। সহিংসতার খবর গণমাধ্যমে যে আসে তার কি ধরনের প্রভাব সমাজে জনমনে পড়তে পারে বা পড়ছে বলে আপনার মনে হয়? না মানে আমি মূলত রাজনৈতিক সহিংসতার কথাই বলছি। রাজনৈতিক সহিংসতা এই প্রভাবটা মানে বলার আগে আমার মনে হয় একটু ক্লিয়ার করা দরকার যে আসলে এই যে সহিংসতাগুলো হচ্ছে এটাকে যে বিভিন্ন পার্সপেক্টিভ, এই পার্সপেক্টিভগুলো কেন আসছে আমার কাছে, আমি যেটা দেখি যে 3টি প্রধান এর পেছনে কারণ। একটি হচ্ছে আপনার একেবারে টেকনিক্যাল যে ডিফিকাল্টিস, যেমন আমাদের মতো দেশে এটা একটা ট্রানজিশনাল ফেজে আছে আমাদের গণমাধ্যমের কথা যদি বলি, বিশেষ করে আমাদের যে টেলিভিশন যে চ্যানেলগুলো, এটা একেবারে একটা ট্রানজিশনাল ফেজ। সো এখানে আপনি যে রিসোর্স যেটা বলা হয় সেই স্কিল লেবার কিন্তু আপনি পাচ্ছেন না, এক্সপার্টিস আপনি পাচ্ছেন না। এবং এটার ব্যাপারে যে একটা বিশাল গণমাধ্যম, তো আমরা জানি এটাকে থার্ড স্টেট বলা হয়, এবং ওয়েস্টার্ন গণতন্ত্র, ওয়েস্টার্ন সিভিলাইজেশন সব কিছুর সাথে একাত্ম হয়ে আছে। সো একটা বিশাল প্রভাব আমরা সবাই জানি, স্পেশালি পাবলিক ওপিনিয়ন, জনমত গঠনের ক্ষেত্রে এর একটা বিশাল প্রভাব আছে। তো সেই জায়গায় যদি দেখি আমার প্রথম যেটা আমার মনে হয়েছে যে এই যে সহিংসতাটা কোন লেভেলে, কোন জায়গায়, কতটুকু দেখানো হবে, আপনার প্রাইভেট স্পেয়ার কোনটা, আপনার পাবলিক স্পেয়ার কোনটা, আপনি কোন পর্যন্ত এটার খবর পরিবেশন করতে পারবেন, কতটুকু ইন্টারভেন করতে পারবেন, কতটুকু এর ফটোগ্রাফটা আপনি দেখাতে পারেন। কারণ আমরা জানি যে এর কিন্তু প্রভাব শিশুদের উপর মারাত্মকভাবে পড়ে। আমি যেমন কানাডায় দেখেছি সিবিসি টিভি, যেটা তারা সার্টেন মানে নিউজ পরিবেশন করার আগে তারা একটা ব্ল্যাক একটা ইয়ে দিয়ে যায়, মেসেজ একটা দেয় যে এখন আপনি শিশুদেরকে এখানে, এটা আমাদের দেশেও আছে, নাই আমি বলবো না, এবং এটা উন্নতি হচ্ছে। সো এটি হচ্ছে একটি দিক যেটি কিনা আমরা সরাসরি মনে করছি যে এটা একেবারে আপনি নিউট্রাল জায়গার থেকে যদি দেখেন যে এটার আপনার হিউম্যান রিসোর্স কীরকম আছে বা এক্সপার্টিস কীরকম আছে সেই জায়গার থেকে। দ্বিতীয় যে জিনিসটি সেটি হচ্ছে পলিটিক্যাল ইকোনমি, যেটা আমরা দৃষ্টিভঙ্গিটা যেটা কিনা খুব ব্যবহার হয় আমাদের মধ্যে তৃতীয় বিশ্বের ম্যাকিয়াভেলিজম যেটাকে আমরা বলি, সেই জায়গার থেকে আপনার নিশ্চয়ই খেয়াল আছে 1982, 84, 85 বা 80s যেই এরশাদ গভর্নমেন্ট ছিলেন, পিআইডির থেকে একটা হ্যান্ড আউট দিয়ে দেওয়া হতো। হ্যাঁ, পিআইডি থেকে হ্যান্ড আউট, এই খবর এম্বার্গো এগুলো পরিবেশন করা যাবে না, সহিংসতা তো নাই। তো সেই জায়গায় আমি মনে করি যে এরকম একটা ব্যাপার কিন্তু বাংলাদেশেও আছে। কিছু কিছু সংবাদ মাধ্যম আমরা জানি তাদেরকে আমরা এমনভাবে পরিচয়, অর্থাৎ যে পলিটিসাইজেশন, এটার সাথে ইডিওলজি এই সমস্ত যুক্ত আছে। তার ফলে আমরা দেখছি যে মানে এই রেজিমকে টপল ডাউন করতে হবে বলে তারা এমনভাবে সংবাদগুলো প্রচার করছে, তাদের পেছনে একটা উদ্দেশ্য থাকে। এবং আমরা বাংলাদেশেও কিন্তু কোন পত্রিকাটা কি নিউজ করলে সেটা কি হবে আমরা মোটামুটি বুঝে ফেলি যে তার পেছনে উদ্দেশ্যটা কি। অ্যান্ড থার্ড হচ্ছে যেটা স্যারও কিছুটা উল্লেখ করেছেন, আমার মনে হয় যে নেগেটিভ মার্কেটিং, যেটা আমাদের একটা নেগেটিভ মার্কেটিং করার এক ধরনের প্রবণতা, যে টিআরপি বাড়ানো, যে আমি হয়তো সিভিয়ার সহিংসতা দেখালে এটা একটা নিউজ আইটেম হিসেবে এটা প্রচার পাবে বেশি। তো এই 3ভাবে আমরা দেখছি যে মোটামুটি করা হয়। এখন প্রভাবের কথা যেটা বললেন, ডেফিনেটলি আমার মনে হয় যে গণমাধ্যম সারা পৃথিবী জুড়ে কিন্তু একটা ব্যাপক, আমরা যেমন সোশিওলজিতেও আমাদের এ ধরনের গবেষণা হয়েছে যে টেলিভিশন দেখার ফলে
তার জিপিএতে এফেক্ট পড়ছে কি পড়ছে না, এ ধরনের নানা রকম। অর্থাৎ আমরা যে টেকনোলজি এর আগে, এখন হয়তো মোবাইল ফোন বা ইন্টারনেট এগুলো এসে গেছে, কিন্তু একটা সময় পর্যন্ত আমরা দীর্ঘদিন দেখেছি। অর্থাৎ এর প্রভাব কিন্তু হিউজ, এবং এর বিভিন্ন ধরনের অনুষ্ঠান যেহেতু হয়, সেহেতু এর 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 মানে আমরা বলবো যে প্রভাব খুবই বেশি। তো সেখানে আপনি যেটা আমি বলেছি যে আপনি যদি এখন ওই যে লেম্যানের মতো আপনি একটা জিনিস দেখান, সেখানে বাচ্চাদের উপর যে প্রভাবটা পড়বে, ট্রমাটাইজ হয়ে যাওয়া, কিংবা আপনি যেই মানে আমি যেটা বলছি কোন লেভেলে একটা মানুষের প্রাইভেট স্ফেয়ারে আপনি সন্ত্রাস দেখাতে যে আপনি এমনভাবে একজন মানুষকে উপস্থাপন করছেন, হয়তো সেটার ভেতরে না ঢুকেই, এটা একেবারে সিরিয়াস ইনভেস্টিগেটিং রিপোর্ট না করে বা সায়েন্টিফিক্যালি ডেটা কালেকশন না করে আপনি হয়তো এমনভাবে দেখছেন প্রি ম্যাচিউর একটা অবস্থানে, সেই জায়গায় কিন্তু ডেফিনেটলি একটা মানুষ হয়তো স্টিগমাটাইজ হয়ে যেতে পারে। এটা হচ্ছে নেগেটিভ দিক। পজিটিভ দিক হচ্ছে যেটা আপনি বলেছেন, ডেফিনেটলি আমরা মনে করি যে এর একটা পজিটিভ দিক আছে। আমি বারবার মনে করি যে এগুলোকে সিরিয়াসলি, অর্থাৎ যে বিষয়টি আনা দরকার সেটা হচ্ছে মিডিয়া ইথিক্স এবং মোরালিটি, যে এবং এটাকে প্রফেশনালিজম, মানে আপনি কতটুকু এটাকে কিভাবে হ্যান্ডেল করবেন সেই বিষয়ে পর্যাপ্ত ট্রেনিং থাকলে আমি মনে করি যে এটার পজিটিভ দিকটাই আমরা বেশি পাবো। জি, আমরা প্রশ্ন নিতে চাই। ধন্যবাদ স্যার। আমি শাওলিন শাওন, ঢাকা ইউনিভার্সিটি। স্যার, আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের সাম্প্রতিক সময়ের রাজনৈতিক একটি ঘটনাকে কোনো গণমাধ্যমে সেটাকে সহিংসতার উস্কানি হিসাবে দেখানো হয়েছে, আবার কোনো গণমাধ্যমে সেটাকে নিরাপত্তা বলে দেখানো হয়েছে। তো আমরা সাধারণ মানুষ এক্ষেত্রে তো বিভ্রান্ত হচ্ছি। কোন ঘটনাটা? স্যার, সাম্প্রতিক সময়ে যে বিরোধী দলীয় নেত্রীকে কোনো চ্যানেলে দেখানো হচ্ছে যে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, আবার কোনো চ্যানেলে আমরা দেখেছি যে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় রয়েছেন বেগম জিয়া। তো এক্ষেত্রে আমরা আসলে কোনটাকে গ্রহণ করব? কিন্তু ওই খবরটি তো মানে সব ধরনের গণমাধ্যমে, আমি যদি টেলিভিশনের কথা বলি, ওখানে যা যা কিছু হয়েছে সেটাই বলেছে। সেখানে কি কোনো ব্যাসকম দেখেছেন আপনি? স্যার, আমার চোখে পড়েছে স্যার, কয়েকটা চ্যানেলে আমি এরকম দেখলাম যে কঠোর নিরাপত্তায় তিনি, আবার কয়েকটা চ্যানেলে দেখানো হয়েছে মানে যেই ব্যবস্থাপনাগুলো ওখানে আছে, কেউ এটাকে নিরাপত্তা বলছে না, কেউ এটাকে অবরোধ করে রাখা বলছেন, কিন্তু ঘটনা তো একই। স্যার, এখানে কি কোনো ডিসটরশন বা বিকৃতি হয়েছে? এটাকে আমি ঠিক সহিংসতার জায়গা থেকে বিবেচনা করি। এটা আসলে ঠিক সহিংসতার মধ্যে পড়ে না। রাজনৈতিকভাবে জিনিসটাকে প্রভাবিতকরণ করা হয়েছে। এখন রাজনৈতিকভাবে এটা তো আমরা সাদা চোখে দেখি যে নিশ্চয়ই বিরোধী দলীয় নেত্রীকে রুদ্ধ করে রাখা হয়েছে, তার বাইরে গেটে তালা দেওয়া হয়েছে, পরে বালির ট্রাক, ইটের ট্রাক ইত্যাদি রাখা হয়েছে, এটা তো স্পষ্ট। সুতরাং এটাকে যেভাবে ইন্টারপ্রেট করা যাক না কেন, বিষয়টা হচ্ছে তাই। মানে ইভেন্ট হিসেবে, ঘটনা হিসেবে এটাকে আর নতুন কোনো ইন্টারপ্রিটেশনের দরকার আছে বলে আমার মনে হয় না। তবে এটা সহিংসতার দিক থেকে বিবেচনা করি, এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত কিংবা রাজনৈতিক পলিসির ব্যাপার। এখানে বিভিন্ন মিডিয়া বিভিন্নভাবে তাদের হাউস পলিসির কারণে তারা এটা একভাবে স্যার বলা যেতে পারে, সেটা হচ্ছে যে এই ঘটনা কিন্তু সহিংস রাজনীতির জন্ম দিয়েছে। এই ঘটনা কিন্তু অবরোধের উৎপত্তি ঘটিয়েছে। এটা থেকে যখন এটাকে অবরোধের ডাক দেওয়া হয়েছে এবং অবরোধকে কেন্দ্র করে অনেক ধরনের সহিংসতা হয়েছে, বিষয়টা সেই জায়গায়। এবং আমরা গত বছর দেখেছি যে গত বছর ডিসেম্বর মাসে প্রচুর সহিংসতা হয়েছে। একেবারে বাসের মধ্যে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে, ট্রেনের আগুন দেওয়া হচ্ছে, মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে। এবং যেমন ঢাকা শহরে বাসে ড্রাইভার লাফ দিয়ে বেরোতে যাচ্ছে, তখন তার এটা বন্ধ করে পেট্রোল বোমা মেরে দেওয়া হয়েছে, গান পাউডার ছিটিয়ে আগুন দিয়ে দেওয়া হয়েছে। এগুলো ভয়াবহ সহিংসতা। এবং এগুলো যখন দেখানো হয় তখন কেউ দাবি করতে পারে যে যেটা তো ঘটেছে, সুতরাং দেখাবো না কেন, সেটা এরকম আর্গুমেন্ট হচ্ছে এরকম। এখন যদি ঘটে থাকে দেখাবে, এটা মিডিয়ার একটা দায়িত্ববোধের ব্যাপার, কিন্তু দেখানোর যে প্রক্রিয়া সেখানে এটাকে গ্ল্যামারাইজ করা যাবে না, এটা অতি ফলাও করা যাবে না, যাতে করে মানুষ এই সহিংসতাকে ভয়াবহ, এবং অবশ্যই ভয়াবহ ঘটনা, কিন্তু মানুষের তো আবেগ, বিবেক এবং মানুষের সহ্য শক্তিরও একটা সীমাবদ্ধতা আছে। সুতরাং আমি যখন মিডিয়ার সামনে, আমি যখন টেলিভিশন দেখব, এইরকম ভয়াবহ চিত্র তো দেখার আমার মানসিকতা নাও থাকতে পারে। শিশু, মহিলা, নারী, তাদের তো এটা সহ্য করার মতো অতটা সহ্য শক্তি নেই। এবং ইন জেনারেল সাধারণভাবে যদি আমরা বলি যে সাধারণ দর্শকরা কিন্তু এটা নিতে পারার কথা না। তো সেখানে যেমন প্রফেসর জিয়া বলছিলেন, সহনীয় মাত্রায় দেখানোর কথা বলছেন, যে জিয়া বলছিলেন যে কতটা দেখানো হবে, কোনো মিডিয়াতে বলে দেওয়া থাকে এখন এটা
কিংবা ফিল্টার করা থাকে, কিংবা কোনো না কোনোভাবে এটাকে সংযতভাবে দেখানো হয়। আবার দেখানো হয় যেমন কোনো চ্যানেল কোনো পত্রিকা লাশের ছবি দেখায় না, কিংবা যেমন গ্রুসাম ভয়াবহ চিত্র, যেমন এর আগে আমরা দেখেছি যে একটা বাসে আগুন দিয়েছে, একেবারে যাত্রী পুরে অঙ্গার হয়ে গেছে। এখন এই যে পুরে অঙ্গার হয়ে গেছে এই লাশ, এটা তো ভয়াবহ সহিংসতার একটি বিষয়, তাই না? তো এটিকে এইভাবে উপস্থাপন করা যায়? সকালবেলা আমরা যখন পত্রিকা খুলি তখন কি আমরা প্রস্তুত থাকি এরকম মেন্টাল অবস্থা থাকে? সেটা না দেখিয়ে আপনি ভয়াবহতা বিভৎসতা বোঝাবেন কি করে? হ্যাঁ, সেটাকে অবশ্যই এটার মাত্রার ডিপেন্ড করে। এখন আমি ছবিটা কত বড় করে দিচ্ছি কিংবা নিউজটা কত বড় করে দিচ্ছি এটাও নির্ভর করে, কারণ হচ্ছে ওই যে একটা সাইজ কিংবা শেপ, এটাও কিন্তু ডিপেন্ড করে। মিডিয়ার কিন্তু প্রতিটা বিষয়কে ফ্রেমকে আমাকে বিবেচনা করতে হবে। এখন আমি এটা কি একবারে 8 কলাম ছবি দিব, 5 কলাম ছবি দিব, নাকি আর একটু ছোট ছবি দিয়ে আমি ভিতরে পৃষ্ঠা দিব, একবারে শুরুতেই পৃষ্ঠা দিব? ব্যাপারটা এরকম। টেলিভিশন কিভাবে দেখাবে? এমনভাবে দেখাবে না যে অডিয়েন্স তারা ট্রমাটাইজড হয়ে যায়, তারা বিচলিত হয়, তাদের কষ্ট হয়। এটা হওয়া উচিত না। তবে হ্যাঁ, অনেক সময় সত্যিকার অর্থে বিষয়টিকে অনুধাবন করার জন্যে, বোঝানোর জন্যে কিছুটা দেখানোর দরকারও আছে, এগুলো অস্বীকার করা যাবে না। কিন্তু তার জন্য এথিক্যাল স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, প্রফেশনালিজম মেনটেন করতে হবে, এবং এই প্রফেশনালিজম নিয়ে যথেষ্ট আলোচনা হতে পারে। আমরা প্রশ্ন নিয়ে একটা আপনি করতে চেয়েছিলেন। আমি স্যার সাদমান সাদাব, ঢাকা ইউনিভার্সিটি থেকে। আমাদের মিডিয়ায় ইদানিং দেখা যায় নেপোটিজমটা অনেক বেশি, আইডিওলজির কারণে অনেকে ছোট নিউজকে অনেক বড় করে বা বড়কে ছোট করে দেখায়, যার কারণে সহিংসতাও বাড়ে, প্লাস আমাদের জনগণের মধ্যেও ভুল ধারণা হয়। তো এটা বন্ধের জন্য মানে কি স্টেপ নেওয়া যায়? কি জেনারেল একটা মিডিয়া ল এনফোর্স করা কি এখন দরকার কিনা, বা আরো ফার্দার কি স্টেপ নিলে জিনিসটা বন্ধ হতে পারে? পর্যবেক্ষণ বা অভিযোগ, এটার সাথে আপনি কতটা একমত? অভিযোগ সত্যিকার, তার অবজারভেশন ইজ রাইট, মানে এটা ঠিক আছে যে এটা হচ্ছে, কারণ মিডিয়া পলিসি তো অনেক বেশি বিভক্ত, তাই না? মিডিয়া হাউস টু হাউস এটা ডিপেন্ড করে, এটা খুব ভ্যারিড। তবে প্রফেশনালিজম যদি ডেভেলপ করে, যদি পেশাজীবিত্ব অর্জন করি আমরা, তখন কিন্তু এই জায়গাগুলো অনেক ছোট হয়ে যাবে, মানে অনেক পরিসর কমে যাবে, এবং মতভেদের পরিমাণও কমে যাবে। কারণ আমরা তখন দেখব যে এই সংবাদটি কতখানি গুরুত্বপূর্ণ, সেই গুরুত্ব অনুসারেই দিব। তারপর পলিসির কারণে বিভিন্ন রকম হতে পারে। যেমন এক সময় আমরা দেখেছি যে ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটর এবং ওয়াল স্ট্রিট জার্নাল, দুটো পত্রিকা একই বিষয়কে, যেটা মনে হয় যে একটু ধ্বংসাত্মক প্রকৃতির, একটা নেগেটিভ, ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটর সেটা খুব বেশি ফলো করে ছাপতো না, এবং কিন্তু ওয়াল স্ট্রিট জার্নাল তারা একটু ফলো করে ছাপতো। একই বিষয়কে আমরা বিভিন্নভাবে দেখেছি। তো সুতরাং সব হাউসে যে একই রকম মিডিয়া পলিসি হবে তা কিন্তু নয়। এখন তার মধ্যে একটু বিভেদ থাকবে, কিন্তু তারপরেও তার একটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড তাকে মেনটেন করতে হবে, যেটা সাধারণভাবে কোনটা উপযোগী কিংবা কতখানি আমরা অ্যালাউ করতে পারি, এই একটা স্কেল অন্তত তাদের মেনটেন করতে হবে। এবং সেটা কিন্তু প্রতিটি পেশাজীবী, বিশেষ করে গণমাধ্যম পেশাজীবীরই এটা মেনে চলা উচিত, মেনে চলতে হবে। সেখানে আইন করে কিছু করা যাবে না। আইন করলে আইনটা উল্টোভাবে ব্যবহার হয়। আমরা অভিজ্ঞতায় দেখি যে যখনই আইন করা হয় তখনই বলা হয় যে এটা এক ধরনের নিয়ন্ত্রণ হচ্ছে। তো নিয়ন্ত্রণ না, আমাদের ভিতর থেকে আসতে হবে, জিনিস ইভলভ করতে হবে। যেমন মিডিয়া হাউস নিজেরাই মনে করবে যেটা আমাদের আচার আচরণে, আমাদের মানসিক বিকাশে, আমাদের যে দৈনন্দিন জীবনের সাথে যায় কি যায় না, বিষয়টা এইভাবে বিবেচনা করি। আমি অধ্যাপক জিয়া রহমানের কাছ থেকে যেটা জানতে চাইবো যে সহিংসতা যদি রাজনীতির কথা বলি, তাহলে সাধারণত সরকারের বাইরের শক্তি যারা থাকেন, রাজনৈতিক বা অন্যান্য শক্তি, তারাই এই ধরনের সহিংসতার সাথে বেশি যুক্ত থাকেন আন্দোলনের নামে। সেগুলো গণমাধ্যমে বেশি করে আসলে পরে যারা সহিংসতাটা করছেন বা আন্দোলন করছেন বা আন্দোলনে সহিংসতা করছেন, তাদের একটা শক্তির প্রদর্শন হয়। সেটা আবার যারা ক্ষমতায় থাকেন তারা এটাকে খুব একটা পছন্দ করেন না, এবং তারা মনে করেন যে এটাকে ফলাও করে প্রচার করলে পরে তাদেরকে আরো উৎসাহিত করা হয় এবং সমাজে আতঙ্ক ছড়ানো হয়, জনমনে নিরাপত্তাহীনতা তৈরি হয়, ফলে এটা কম দেখানো উচিত। কিন্তু যারা কাজটি করছেন তারা তো চাইবেনই এটা বেশি করে ফলো করা হোক, আর গণমাধ্যম হিসেবে আমরা বাস্তবতা প্রতিফলন ঘটাই। এই জায়গাটা আপনার কাছ থেকে জানতে চাইবো, তার আগে আমরা ছোট্ট একটা বিরতি নেব। আপনারা দেখছেন নিটোল টাটা 3 গ। এই পর্যায়ে আমরা কথা বলছি গণমাধ্যমে সহিংসতার খবর পরিবেশন নিয়ে। আমাদের সাথে আছেন দুজন শিক্ষক। আশা করছি এই বিরতির পরে এসেও আপনাদেরকে সাথে পাবো। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। অধ্যাপক জিয়া রহমান, যে প্রশ্নটি বিরতির আগে আপনাকে করেছিলাম,
মানে বিষয়টি তো আসলে ওই যে একটি প্রবাদ আছে যে হিস্ট্রি ইজ দি গ্রেভিয়ার্ড অফ অ্যারিস্টোক্রেসি। আপনি পৃথিবীর ইতিহাস এবং আমাদের যেই মানে এই সমস্ত সন্ত্রাস থেকে শুরু করে রাজনৈতিক ম্যানুভারিং যাই আমরা বলি না কেন, এগুলো অনেক আগের থেকেই চলছে এবং এটা শুধু বাংলাদেশের মধ্যেই কিন্তু বা তৃতীয় বিশ্বের দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ না, তবে এই সমস্ত দেশে এর মানে প্রবণতাটা অনেক বেশি। যেমন একটি উদাহরণ আপনাকে দিচ্ছি, আমেরিকা যখন ইরাক আক্রমণ করে তখন এমবেডেড জার্নালিজম ছিল এবং এমবেডেড জার্নালিজমে আমরা দেখেছি যে তাদের নিজস্ব জার্নালিজম CNN তাদের নিজস্ব জার্নালিস্টদের নিয়ে তারা একদম যুদ্ধক্ষেত্রে চলে গিয়েছে এবং সেখানে তারা এগুলোকে এমনভাবে দেখানোর চেষ্টা করেছে যেটা কিনা আমেরিকান যে ফরেন পলিসি সেটাকে রিফ্লেক্ট করে, অর্থাৎ আমেরিকানদের পক্ষে নিউজ আইটেমগুলোকে জোরদার করার জন্য এই সন্ত্রাস এগুলো কেন জাস্টিফাই এইগুলো তারা বোঝানোর চেষ্টা করেছে। তো আলটিমেটলি এটা যারাই মনে করেন মানে যারা ক্ষমতায় থাকেন কিংবা যারা একটু উপরের লেয়ারে আছেন, যাদের হেজিমনিটা স্ট্রং থাকে, তারা তাদের মতো করে এটা দেখতে ভালোবাসে এবং এটা বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য। যারা সবকিছু ঠিকঠাক আছে, ক্ষমতায় যারা আছেন তারা সবসময় এইভাবে নেগেটিভ কথাটি বলেন যে এর মধ্য দিয়ে মানুষ নেগেটিভভাবে এটা প্রভাব পড়ছে, আর যারা ক্ষমতার বাইরে থাকেন তখন তারা মনে করেন যে এটাকে বারবার একটা সেন্সরশিপ চালু করা হচ্ছে, তখন তারা কোনো ধরনের গ্রামার মানতে চান না। মানে এর মধ্যে যদি কোনো গ্রামারও থাকে যেটা শিশুদের উপর আঘাত পড়বে বা এটা খুবই সেন্সিটিভ একটা নিউজ, এভাবে যাওয়া ঠিক না, সেটাও দেখতে পায় না। তো কাজে আমার মনে হয়, যেমন আরেকটা উদাহরণ আপনাকে আমি দিচ্ছি, আমি শুধু মানে রাজনৈতিক বিবেচনা, এর মধ্যেও রাজনীতি আছে। যেমন আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি, রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আপনার খেয়াল আছে, আমার মনে আছে আমি এটা নিয়ে কাজ করি এবং যেহেতু মুভমেন্ট নিয়ে কাজ করি, মুভমেন্টটাকেও কিন্তু সন্ত্রাস হিসেবে বা সহিংসতা হিসেবে দেখানো হয় মাঝে মাঝে যে মুভমেন্টগুলো হয়। 2006 একটা মুভমেন্ট হয়েছিল, সিভিয়ার মুভমেন্ট, একটা আউটবার্স্ট হয়েছিল এবং আমরা জানি যে গার্মেন্টসের ওয়ার্কারদের নানা রকম, আমরা দেখলাম যে সেখানে কিছু মিডিয়া দেখা গেল পুরোপুরি মালিকদের পক্ষ নিয়ে নিল এবং এটা একেবারে গবেষণার মধ্যেই দেখা গিয়েছে এবং তারা এটাকে বলার চেষ্টা করে, মানে কনস্পাইরেসি থিওরি যেটা আমরা বলছি, তখন তারা বলার চেষ্টা করলো যে এরা রাষ্ট্রের বিরুদ্ধে, এরা এই ধ্বংস করে দিতে চায় এবং বিদেশ থেকে লোকজন এসছে এবং বলা হচ্ছে যে একটা এলাকায় ওখানে যেই আশুলিয়ায় যে গন্ডগোলটা হচ্ছিল সেখানে কিছু কনস্ট্রাকশন ওয়ার্কারের মাথায় আপনার হলুদ রঙের হেলমেট পরা ছিল, তারা সেখানে তাদের সাথে একাত্ম ঘোষণা করছে। তো একটা মিডিয়া, প্রিন্ট মিডিয়া তারা এভাবে দেখালো এই ছবি, এই হলুদ হেলমেট পরা এরা কারা, কোন দেশ থেকে এদেরকে পাঠানো হয়েছে ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আমি বলছি যারাই এই এস্টাবলিশমেন্টের মধ্যে থাকেন তারাই কিন্তু এটাকে এক্সাজারেট করে, তারা এটাকে ঠিক অন্য খাতে প্রভাবিত করতে চেষ্টা করেন এবং এটা আমরা দেখেছি। কিন্তু আপনি দেখেন একটা ছোট নিউজ, যেটা আমরা প্রথমে বলেছিলাম, একটা গণমাধ্যমের একটা নিউজ কতভাবে পৃথিবীর ইতিহাসকে চেঞ্জ করে দিতে পারে। যেমন আপনার নিশ্চয়ই মনে আছে তিয়েনানমেন স্কোয়ারে যে ছাত্রটি একটা ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে গিয়েছিল, সারা পৃথিবীর মানুষ জনমত সেটাকে কিভাবে নিয়েছিল, জনমত গঠনে এবং মুভমেন্টের এখন একটা আইকন হয়ে গিয়েছে যে ওই যে, এবং সেখানে থমকে গিয়েছিল সমস্ত এই সহিংসতা বা সন্ত্রাস। তো কাজেই আমি মনে করি যে এটাকে এত কিছুর পরেও আমি মনে করি যে যারা জার্নালিস্ট আছেন, যারা এটার ধারক বাহক আছেন, যারা এটার সাথে যুক্ত আছেন, তাদের উচিত হবে এর মধ্যে থেকেই একটা পথ বের করে নেওয়া, স্পেশালি বাংলাদেশের মতো জায়গায়, যে কতটুকু করলে পরে এটা জেনুইনলি আমরা মানে এটাকে রিয়েলি এটা সন্ত্রাস বা এটা সন্ত্রাস না, সেইভাবে হয়তো একটা মানে সমাজের জন্য কল্যাণকর কোনটা না, সেখানেও তো বিভেদ আছে, বিতর্ক থাকবেই, সেটা থাকবে, সেটা নিয়ে আমরা একটা প্রশ্ন নেই। ধন্যবাদ। আমার প্রশ্নটি অধ্যাপক ডক্টর গোলাম রহমানের কাছে। গণমাধ্যমে প্রকাশিত সহিংসতাগুলো আন্তর্জাতিকভাবে আমাদের জাতীয় ভাবমূর্তি কতটুকু ক্ষতি করছে? খুব ভালো প্রশ্ন স্যার, এবং সরকারে যারা থাকেন তারা এটি বেশি করে দেখানোর চেষ্টা করেন না এখন, যে ভাবমূর্তি নষ্ট হচ্ছে, বিদেশি বিনিয়োগ হবে না, পর্যটক আসবে না, বা আর অনেক ধরনের জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হবে না। বিষয়টি হচ্ছে যার যার অবস্থান থেকে তার নিজের প্রোটেকশন বিবেচনা করে। এখন সরকার যদি মনে করে যে তাদের অবস্থানটি পোক্ত করার জন্যে যে কোনোভাবেই হোক বিষয়টাকে উপস্থাপন করা, সুতরাং তার একটা ঢাল হিসেবে সেটা ব্যবহার করে। এখন আবার এটাও দেখা গেছে যে মাঝে মাঝে আমরা খুব ইরেসপন্সিবল জার্নালিজম করি, মানে খুব দায়িত্বহীন সাংবাদিকতা আমরা করি, যদিও আমাদের সাংবাদিকদের মহান কার্যক্রমের জন্য তারা অনেক নন্দিত, তারা অনেক বেশি তারা গৌরববোধ করতে পারেন, আমাদের জাতি গৌরববোধ করতে পারে। কিন্তু তারপরও দেখা যায় যে কোনো ঘটনায়, এই যেমন আমরা গত বছর এবং তার আগের বছর এরকম কিছু ঘটনা দেখেছি যে কোনো রাজনৈতিক দল কিংবা তার ফ্যাকশন
তারা বলছে যে তারা একটা ককটেল ফোটাবে, বোম ফোটাবে ইত্যাদি, এবং মিডিয়া পিপুলদের ফোন করে বলছে যে আমরা এখানে আসেন, এখানে আপনার ক্যামেরা নিয়ে আসেন, এখানে মানে হবে বিষয়টা এরকম। তো ইনভাইট করে কিন্তু পটকা ফোটানো হয়েছে, বোম ফোটানো হয়েছে, এরকম হয়েছে ঘটনা। এবং এমনও দেখা গেছে যে ক্যামেরা আসতে দেরি হয়েছে, কোনো ক্যামেরা আসতে দেরি হয়েছে, সুতরাং ওই পটকা তো ফুটে গেছে, বোম তো ফুটে গেছে, ক্যামেরা তারা তো মানে ছবি নিতে পারে নাই। তখন আবার সেই সাংবাদিকরা আবার বলেছে যে কেউ যারা মিস করেছে এটা আবার একটু করেন, এরকম ঘটনা এগুলো তো আসলে অপচর্চা সাংবাদিক। এখন মানে এই যে মানে একটা স্টেজ ম্যানেজ ড্রামার মতো করে যেভাবে উপস্থাপন করা হয়, এইটা খুবই খারাপ জিনিস, আনএথিক্যাল প্র্যাকটিস অফ জার্নালিজম। তো সুতরাং এগুলো বিবেচনায় নিতে হবে। এবং একটা সময় আছে যে আমরা দেখি, যেমন কিন্তু স্যার আরব স্প্রিং এর, আমি এই প্রসঙ্গে একটু শেষ করি, যেন আরব স্প্রিং তিউনিসিয়া যে সবজি বিক্রেতা নিজের গায়ে আগুন জ্বালিয়ে প্রমাণ করলো যে সে একটা আন্দোলনের অংশীদার। এখন আরব স্প্রিং আমরা ভায়োলেন্স হিসেবে কিন্তু বিবেচনা করি না, আমরা বিবেচনা করি যে একটা গণজাগরণ হয়েছে সোশ্যাল মিডিয়ার থ্রুতে। তো এখন সেটি কেন হলো? এখন শুধু ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গেছে, কখন গেছে? ওরকম একটা ঘটনার জন্ম হয়েছে বলে কিন্তু গেছে, নইলে কিন্তু এটা হতে পারতো না। সুতরাং তাহলে পুরো জিনিসটা দেখতে হবে, মানে একটা পার্সপেক্টিভ থেকে দেখলে কিন্তু হবে না জিনিসটাকে। তো সেই জন্য আমাদের সাংবাদিকদের, গণমাধ্যম কর্মীদের অনেক বেশি মানে ওয়াকিবহাল হতে জানতে হবে, বুঝতে হবে যে মাত্রাটা কোথায়, কত দূর তার। কারণ আফটার অল কিন্তু সে এই সমাজকেই সার্ভ করছে, কিন্তু সেখানে বিভিন্ন পার্সপেক্টিভ থাকতে পারে। কেউ হয়তো এক অ্যাঙ্গেল থেকে দেখলে একভাবে দেখবে, আর এক অ্যাঙ্গেল থেকে দেখলে আরেকভাবে দেখবে। যেমন পলিটিক্যাল ভায়োলেন্স আমরা প্রচুর দেখছি। আমরা ওই একটা সমাবেশ থেকে মসজিদে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, ধর্ম গ্রন্থে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, কোরআন শরীফে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, সেগুলো ভায়োলেন্স না, ভয়াবহ ভায়োলেন্স। তো এগুলো, এই সহিংসতার প্রচার করা যাবে না, করতে হবে, কিন্তু তার মধ্যে আমাদের বুঝতে হবে যে এই সহিংসতা কি আমাদের ধর্ম, যে আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের কিংবা যে ধর্মেরই হোক না কেন, তার বিশ্বাসকে আঘাত হানছে কতটুকু। এবং তাহলে আমরা প্রতিবাদ করতে শিখবো, হ্যাঁ এটা দরকার নেই, কিন্তু এমন কোনো প্রতিবাদ করবো না যা নাকি মানুষের মনকে সত্যিকার অর্থে আঘাত করে। যেমন একটা লাশের ছবি আমরা কখনো দেখাই না মাঝে মাঝে। এখন এই যে ইরাক যুদ্ধে এত লাশ পড়েছে, তো আমরা ওয়েস্টার্ন মিডিয়াতে কটা লাশের ছবি দেখছি? আমরা দেখি নাই। কারণ লাশের জায়গাটিতে আমার মনে হয় অনেক উন্নতি হচ্ছে স্যার আমাদের গণমাধ্যমে। আপনি প্রশ্ন করতে চাইছেন? জি, আমি শারমিনা রিমি, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ থেকে। আমার কোশ্চেনটা ছিল যে গণমাধ্যমে সহিংসতার যে খবর দেখানো হয় তাতে তো সহিংসতা কমে না, দিন দিন বেড়েই চলছে। তো আমাদের খবর প্রচারের উদ্দেশ্য কি সাধিত হচ্ছে কি হচ্ছে না? তবে মানে এটা আমরা কিন্তু একেবারে বলতে পারবো না যে সহিংসতা বন্ধ। এটা একটা সার্টেন ইস্যুকে কেন্দ্র করে আমরা মিডিয়ার কিন্তু অনেক ধরনের রোল আছে। এখন মিডিয়া কিন্তু একমাত্র এজেন্ডা সেট করে না, একটা সোসাইটির এজেন্ডা একমাত্র মিডিয়াই করে না। এর মধ্যে পলিটিক্যাল যারা মানে অ্যাক্টররা আছে, এখানে পলিটিক্যাল লিডাররা আছে, এখানে সিভিল সোসাইটি আছে, এখানে ব্যবসায়ী আছে, বিভিন্ন পাওয়ারফুল অ্যাক্টর আছে যারা কিনা পুরো জিনিসটাকে এজেন্ডাটা সেট করে। তো সেইখানে এখন যে প্রশ্নটা আপনি করেছেন অত্যন্ত একটা ভালো প্রশ্ন, যে এর মানে এই নয় যে মিডিয়ার রোল কোনো নাই। আমি বলবো যে নিশ্চয়ই আমাদের যে সাংবাদিকতা, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা সময়ের পরিক্রমায় অনেক দূরে গিয়েছে এবং আমাদের এখানে অনেক, আমি বারবার বলি যে আমরা একটা ট্রানজিশনাল ফেজ আছি স্পেশালি এই চ্যানেলগুলোতে। তারপরেও আমি কিন্তু এটার মধ্যে আশাবাদী হই যে এর মধ্য থেকে আমরা অল্প সময়ের মধ্যে যে জায়গায় এসেছি এটা কিন্তু বিস্ময়কর। আমরা নেগেটিভ কথাটা বলতে খুব ভালোবাসি, কিন্তু বাস্তবতাটা আমরা খুব অনুধাবন করি না। এখন এই যে আলোচনা করছি এর মধ্যেই তো মাধ্যমেই তো জনমত তৈরি হচ্ছে। তো আলটিমেটলি আপনি দেখেন এখন এই কথাটাও আমরা টক শোতে বলি, এই যে আপনার যে অবরোধ খোরা যুক্তি দিয়ে অবরোধ মানুষ হত্যা করা হচ্ছে, পুড়িয়ে মারা হচ্ছে, পেট্রোল বোমা দিয়ে বাচ্চাকে পুড়িয়ে, মানে স্কুল কেউ মানে একেবারে নিরপরাধ মানুষগুলোকে তাদেরকে টার্গেট করা হচ্ছে, এটা তো কোনো আন্দোলন না। একটু আমরা বারবার বলছি মিডিয়াও কিন্তু এগুলো প্রচার করছে এবং এর মধ্য দিয়ে কিন্তু একটা জনমত তৈরি হচ্ছে। আপনি হয়তো আজকে পাচ্ছেন না, আগামীতে হয়তো এটা ফলাফল আমরা দেখতে পাবো। জি, আমরা একটা প্রশ্ন নিতে চাই। আমরা যতদূর জানলাম যে সহিংসতা যেভাবে মিডিয়াতে প্রচার করা হয় তার ফলে জনগণের মনে বিভিন্ন রকমের প্রভাব
পড়ে আর কি। যেমন অনেকে সহিংসতার প্রতি উৎসাহী হচ্ছে, আবার অনেকে ভীত হয়ে ঘরে বসে থাকছে। এক্ষেত্রে আবার আমাদের অর্থনীতি, রাজনীতি সব ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এরকম কি কোনো নীতি নির্ধারণ করা যায় না যে সহিংসতার খবর কতটুকু প্রচার করা যায়, মানে একটা নির্দিষ্ট মাত্রা মেপে প্রচার করার জন্য কোনো নীতিমালা গ্রহণ করা যায় কিনা? আরেকটা কথা হচ্ছে যে গণমাধ্যমের দায়িত্ব হচ্ছে ইনফরমেশন দেওয়া, সেটা ঠিক আছে, সহিংসতার কথা প্রচার করবে, তার সাথে সাথে কি গণমাধ্যম এটা করতে পারে না যে এটা গণমানুষ কিভাবে নেবে, মানে যে কোনো একটা সংবাদ গণমানুষ কিভাবে নিতে পারে বা কিভাবে সে নিজের ভেতর সেটাকে ধারণ করবে, সেই বিষয়ে কোনো একটা অনুষ্ঠান করা, মানে ওইটার জন সচেতনতার জন্য। স্যার, আমার মনে হয় যে মাত্রা নির্ধারণ করার ব্যাপারটা তো খুব আপেক্ষিক। আপেক্ষিক কারণ যে প্রতিটি ঘটনারই একটা নিজস্ব ডাইমেনশন থাকে, যে কারণে আমরা দেখি যদি অনেক দূরে 5 জন লোক মারা যায় কোনো সহিংসতায়, আমার কাছে অতখানি গুরুত্বপূর্ণ নাও মনে হতে পারে, অথচ আমার নিকটবর্তী জায়গায় যদি 1 জন লোক মারা যায় সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হতে পারে। এই যে আপেক্ষিকতা, প্লেস টু প্লেস, পার্সন টু পার্সন, টাইম টু টাইম, এটা কিন্তু এটা ভেরিয়েশন হতে পারে, এটা ভ্যারিড। সুতরাং ওখানে খুব একবার মাত্রা গুণে দেওয়া যাবে না, যে কারণে আমাকে বুঝতে হবে যে সংবাদ মূল্য কতটা আছে। যে সংবাদটি আমি প্রচার করব, যে মাধ্যমেই করি, টেলিভিশন হোক, নিউজ পেপার হোক, যেখানেই হোক, সেটা সংবাদ মূল্য নির্ধারণ করতে হবে, এবং সেটা কিন্তু প্রতিটি গণমাধ্যম কর্মী যারা সাংবাদিক তারা কিন্তু নির্ধারণ করেন। এখন তার পলিসিটাও একটা ব্যাপার, যে উনি কতটা করবেন সেটা। এখন অনেক সময় আছে যে একটা ছোট্ট একটা জায়গায় ছোট্ট একটা ঘটনা ঘটেছে এবং ওইটি এত ফলাও করে দেখানো হচ্ছে বারবার, যে মানুষকে এটা যেমন বলা হচ্ছে এটাই করো সব জায়গায়। দ্যাট ইজ এটার একটা ইম্প্যাক্ট অবশ্যই আছে, যে সেখানে তাহলে মাত্রাটা কতটা হবে। এবং ছোট্টখাট্ট একটা অনুষ্ঠান, কোথাও একটা ককটেল মেরেছে, কিচ্ছু হয় নাই, ঠাস করে ফুটেছে, একটা হলুদ রঙ দাগ হয়ে আছে দেয়ালে, তার মানে কি সেটা কি আমাকে খুব ফলো করে বলতে হবে যে এইটা ঘটনা ঘটে গেছে? কিচ্ছু হয়নি আসলে, তাই না? এবং কোনো কোনো জায়গায় আছে যে পার্সোনাল লেভেলে কোনো দুর্ঘটনা ঘটেছে, কিংবা ওরকম, কিংবা কোনো চরে একটা মারামারি হয়েছে, একজনকে একজন কূপ দিয়েছে, হসপিটালে নিয়েছে ইত্যাদি। এখন তার মানে কি ওইটাকে ধরেই আমাকে জাতীয়ভাবে পরিবেশন করতে হবে যে এরকম এই ঘটনাটা সহিংসতা? এটা হ্যাঁ, এক জায়গায় এই মাত্রাটা কিন্তু নির্ধারণ করবে ওই গণমাধ্যম যারা চালাচ্ছেন, গণমাধ্যম যারা পরিবেশন করছেন, তাদের দায়িত্ব। এবং এখানে প্রফেশনালিজম ডেভেলপ করতে হবে, নইলে কিন্তু এই সচেতনতার ব্যাপারটা আরেকটি পার্ট, যেটা যে আমাদের মানুষকে সচেতন, মানুষ কিন্তু অনেক সচেতন, মানুষ কিন্তু ভালো মন্দ বোঝে, সঠিক ব্যাঠিক বোঝে, এবং তাদেরকে ভুল বোঝানো কিংবা কোনো কোনো সময় আছে আমরা গণমাধ্যম মানে অনেক বেশি ফলাও করি, অনেক বেশি রিপিটেডলি প্রচার করি, এরকমও আছে যেটার গুরুত্ব নেই, এই কম গুরুত্বপূর্ণ বিষয় অনেক বেশি প্রচার করে ফেলি। কিন্তু এখন 24 ঘন্টার সংবাদ চ্যানেল অনেকগুলো আছে, সংবাদ চ্যানেল পাবে কোথায়? ওকে, ভেরি গুড। সংবাদ চ্যানেল ঠিক আছে, নাজমুল আশরাফের জন্য এটা চ্যালেঞ্জ, যে তাকে যেহেতু সংবাদ চ্যানেল চালাতে হয়, তাকে সবসময় চিন্তা করতে হয় কী সংবাদ দেখাবে। এখন সেই সংবাদের যদি গুরুত্ব না থাকে, সেটা আমি বারবার কেন দেখাবো? নো নিড। এখন তাহলে পজিটিভ কিছু দেখাতে হবে। আমাদের জীবন ঘনিষ্ঠ অনেক কিছু আছে যা নাকি দেখানো সম্ভব। এখন আমরা সবসময় যদি ধরে নেই যে নেতিবাচক সব কিছুই সংবাদ আর ইতিবাচক কিছু সংবাদ না, তাহলে কিন্তু সমস্যা আছে। এখন আমাদের এই অ্যাপ্রোচটা কিন্তু ভেরি একটা বিগ চ্যালেঞ্জ টু দ্য মিডিয়া, কারণ আমরা একটা ট্রেডিশনাল ওয়েতে কিন্তু আমরা ডেভেলপ করেছি, এবং এই ট্রেডিশনের বাইরে এটা ভাঙা, এই স্ট্রাকচারকে ভাঙা কিন্তু আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এবং এই ট্রেডিশনটা ক্রিয়েট হয়েছে কিন্তু একেবারে যুগ যুগ ধরে, এবং ওয়েস্টার্ন মিডিয়া আরও বেশি করে তৈরি করেছে। এবং এখন ওয়েস্টার্ন মিডিয়াতে আমরা একটা কথা বলতেই হবে, যে সেটা হচ্ছে যে অনেক সময় আমরা সংবাদ কিন্তু সংবাদ মনে হয় না, সংবাদকে মনে হয় এটা একটা প্রোগ্রাম, টেলিভিশনের একটা প্রোগ্রাম মনে হয়। কেন মনে হয়? যেটা সংবাদ ভ্যালুর চাইতে অন্যান্য ভ্যালু বেশি অ্যাড করা হয়েছে, তাতে করে সংবাদের যে গুণাগুণ সেটা না থেকে অনেক বেশি ড্রামা এসে গেছে। জি, তো এই বিষয়টা আমাদের আমি শেয়ার করছি যে প্রশ্নটা করেছিল তার সাথে, যে আসলে স্যার আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা নীতিমালা অবশ্যই থাকা উচিত। এই নীতিমালা প্রফেশনাল, এক্স্যাক্টলি, নিয়ন্ত্রণ করে তখন স্বাধীনতার যে প্রশ্নটি যে করেছেন স্যার, আপনি যদি মানে এখন যে টিভি চ্যানেলের সামনে বসেন, কোন চ্যানেলগুলো সরকারি দলের, কোন চ্যানেলগুলো বিরোধী দলের নিউজ দেখে বোঝা যায় এই সন্ত্রাস বা এই সহিংসতা নিউজকে কেন্দ্র করেই। মানে 2-3টে টিভি আছে তারা একদম মানে গভর্নমেন্টের এগেনস্টে আছে বলে, এবং এটার মূল কারণ আমার কাছে মনে হয়েছে যে একটা বড় কারণ যে পলিটিসাইজেশন এবং মালিকানা।
মালিকানার সাথে প্রফেশনাল জার্নালিজমের গুলিয়ে ফেলা হচ্ছে এবং কিছু কিছু সংবাদপত্রের মালিক তারা একটা নির্দিষ্ট আদর্শের ফলে দেখা যাচ্ছে যে তারা সেই জায়গায়, তো এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় আমি মনে করি যে আমাদের এখানে একটা মেল্ট হয়ে গেছে। একদিকে পুঁজিবাদী চিন্তাভাবনা, আমাদের প্রফিট সিকিংয়ের জন্য আমাকে হয়তো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি বা অবজেক্টিভিটি, সেই হিউম্যান ফেসটা যে আছে পুঁজিবাদের সেই জায়গাটা আমরা নিচ্ছি না। আমরা একটা সামন্তবাদী চিন্তা, যে কারণে আমরা দেখি যে মালিকরা অনেক সময় তাদের টিভি চ্যানেলগুলো নিজেদের দেখাতেও ব্যস্ত, এমন হয়ে যায় যে প্রধানমন্ত্রীর চেয়েও বোধহয় বড় একটা তার নিউজও কিন্তু আমরা টিভি চ্যানেলে দেখতে থাকি। তো আলটিমেটলি আমার মনে হয় যে একটি নীতিমালা মানে ব্রড প্রফেশনাল এবং একেবারে জার্নালিজমের একাডেমিক জায়গা থেকে আমি মনে করি সার্টেন কিছু নীতিমালা অবশ্যই থাকা উচিত, বিশেষ করে এই সহিংসতার খবর, সহিংসতার ব্যাপারে প্রতিটি গণমাধ্যমের নিজস্ব এক ধরনের নীতিমালা থাকা উচিত। প্রতিটি গণমাধ্যমের কম বেশি এটা আবার বলে কি, আবার এখানে আবার একটা কথা আছে স্যার যে এডিটোরিয়াল পলিসি, আমার এটা তো থাকবেই। আমি সবার উপরে বলছি যে ইথিক্যাল স্ট্যান্ডার্ডটা সেট করে এই নীতিমালাটা। জি, অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক জিয়া রহমান, অনেক ধন্যবাদ অধ্যাপক গোলাম রহমান, আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ। শুরু থেকে আপনারা আমাদের সাথে ছিলেন। আপনারা জানেন 3 গ হচ্ছে গণতন্ত্র, গণমাধ্যম এবং গণমানুষ নিয়ে অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি দেশে গণতন্ত্রের চর্চা কেমন হচ্ছে, গণমাধ্যম কী ভূমিকা রাখছে এবং গণতন্ত্র গণমাধ্যমে গণমানুষের স্বার্থ কতটা থাকছে। 3 গ প্রচারিত হয় প্রতি বৃহস্পতিবার রাত 11টায় এবং শুক্রবার সকাল 7:30টায়। জয় হোক গণমানুষের।